আচ্ছা, আমাদের আজকের আউটপুটটা হলো যে ভেক্টর অ্যালজেব্রা এবং ভেক্টর ক্যালকুলাসের আরো কিছু প্রবলেম দেখবো আমরা। আর সেকেন্ড হচ্ছে যে চার্জ ডেনসিটি, যেটা আমরা ক্লাসে অলরেডি শিখেছি, সেটার কিছু এক্সাম্পল দেখা হবে ইনশাল্লাহ। স্লাইডটি শো করছে? স্লাইডটা শো জি করছে স্যার, তোমাদের জি ওখানে? স্যার। জি স্যার, করছে স্যার। আচ্ছা, ঠিক। Okay. তো আমরা প্রথমে যেটা দেখবো যে ভেক্টর অ্যালজেব্রার কিছু প্রবলেম, আর তারপরে চার্জ ডেনসিটির কিছু অঙ্ক দেখবো ইনশাল্লাহ। তো ফার্স্ট এই অঙ্কটা দিয়ে শুরু করছি। দিস ওয়াজ সেট ইন দ্য ক্লাস টেস্ট। ওকে, ক্লাস টেস্টের যে প্রবলেমটা আছে সেটা একটু দেখে নিচ্ছি আমরা। তো দেখো, এখানে একটা সিলিন্ডারের একটা পার্ট আর কি। তো এটা দেখে বোঝাই যাচ্ছে যে একটা হোল সিলিন্ডার বা গ্লাস টাইপের কিছু একটাকে এটার 4/1 কেটে রাখছি, বাকিটা বাদ দিয়ে দিছি আমরা। ওকে, অর্থাৎ এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর অংশটা রাখা হয়েছে। সুতরাং এটা মানে একটা সিলিন্ডারের 4/1 তো ফার্স্টলি একে একে আমরা দেখতে পারি। তো নাম্বার এ, তো নাম্বার এর সলিউশন হলো যে লেন্থ এবি, ঠিক আছে, এটা বের করতে চাই। তো লেন্থ এবি হচ্ছে এই দৈর্ঘ্যটা। আচ্ছা, এইটা কিন্তু দেখো যে এইখানে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে একটু টেকনিক্যাল অঙ্কগুলি, কোনোটাই কিন্তু ফর্মুলা, ওই তোমার বড় ফর্মুলা লাগে না, ঠিক আছে, একদম তোমার এই মেন্টাল ক্যালকুলেশন দিয়ে বের করে ফেলা যায়। আচ্ছা, যেমন এটা আমি দুই ভাবে দেখাতে পারি। এক হলো যে টোটাল পরিধি 4/1, তাই না? কারণ আমি তো একটা সিলিন্ডারের জাস্ট ওই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে অংশটা রাখছি, আর বাকিগুলো কিন্তু আমি ফেলে দিছি। সুতরাং এটা মানে অনেকভাবে করা যায় অঙ্কটা। তাহলে আমরা বলছি এবি দৈর্ঘ্যটা কত, লেন্থ এবি কত, তাহলে এক হতে পারে টোটাল পরিধির 4/1। তো এখানে রেডিয়াস হচ্ছে 10, খেয়াল করো যে এগুলো সব রেডিয়াস, যে কোনো জায়গায় নিলে কিন্তু এটা রেডিয়াস বোঝায় আর কি। সো এটা রেডিয়াস কিন্তু, তাহলে এটা কিন্তু 10। সুতরাং উই ক্যান রাইট, ঠিক আছে, 2π ইন্টু 10 ডিভাইডেড বাই 4, তার মানে এটা রেজাল্ট হয়ে যাবে 5π। ঠিক আছে, ইউনিট বলা নাই, সো এত ইউনিট আর কি। আচ্ছা, আরেকভাবে করতে পারো, ঠিক আছে, যেমন তুমি এখানে এটাও কিন্তু ফর্মুলা ছাড়াই করা যাবে। আর আমি কিন্তু এভাবে এটাও বলতে পারি যে এ বি ইজ ইকাল টু, আমরা তো জানি চাপের দৈর্ঘ্য ইজ ইকাল টু আর থিটা। চাপের দৈর্ঘ্য কি? চাপের দৈর্ঘ্য হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ ইন্টু কেন্দ্রে উৎপন্ন কোণের রেডিয়ানে মান। তাহলে এখানে আর থিটা ব্যবহার করে করতে পারো। তার মানে এখানে তোমার রেডিয়াস হচ্ছে 10 আর কেন্দ্রে উৎপন্ন কোণ π/2, এটাও 5π। ঠিক আছে, আর আরেকটা যেটা আছে সেটা তো ওই যে তোমার সিলিন্ড্রিক্যাল সিস্টেমে ডিএল ইজ ইকাল টু, ওটা দিয়ে করতে পারবা। ঠিক আছে, ডিএল ভেক্টর ইজ ইকাল টু আমরা তো জানি যে মানে আর ক্যাপ, হ্যাঁ, তা মানে করো ডিআর প্লাস, ওই ফর্মুলা দিয়েও করতে পারবো আর কি। তো এই দুটা যে কোনো একটা দিয়ে করলে তাড়াতাড়ি হবে এবং অ্যাকসেপ্টেড, কোনো সমস্যা নাই এটা। তাহলে এটা হয়ে গেল। তারপরে বি নাম্বারটা আমরা একটু দেখি যে দ্য সারফেস এরিয়া এবিও। তাহলে এবিও কোন সারফেসটা একটু দেখি, এবিও। হ্যাঁ, তাহলে যে আমার দরকার হচ্ছে যে এবিও মানে যে এই যে ভূমির যে এই যে এক্স ওয়াই যে পোর্শন, এই পোর্শনটা আর কি। তো এটাও কিন্তু তুমি এখানে টোটাল বৃত্তাকার যে সারফেসটা আছে, ভূমি যেটা আর কি, বেসের এরিয়ার 4/1 বলতে পারো। সো এটা কিন্তু πr² বাই, ঠিক আছে, বাই কিন্তু 4, এটা বলা যায় πr² বাই 4 এটাও। সো বি নাম্বারে আমরা যদি বলি যে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ বি, তাহলে বি নাম্বার হচ্ছে পাই, এখানে এবিও, তার মানে এরিয়া এবিও ইজ ইকুয়াল টু, এবিও ইজ ইকুয়াল টু পাই ইন্টু 10² বাই 4। আচ্ছা, আবার দেখো ভালো করে ঠিক লিখছি কিনা, ভালো করে দেখো যে কোথাও কোথায় বুঝতে অসুবিধা। আই থিঙ্ক সমস্যা হওয়ার কথা না আর কি। কারণ হলো যে পাই, এটা কেন লিখলাম বুঝতে পারছো? কারণ আমার দরকার হচ্ছে যে এই ভূমির এরিয়াটা, অর্থাৎ এই এরিয়াটা দরকার, এইটা। তো এইটা তো আমি দেখতে পাচ্ছি যে টোটাল যে এরিয়া মানে আছে πr², এটা হলো টোটাল এরিয়াটা ছিল, তার 4/1।
ওকে, তার মানে এটা সারফেস এরিয়া এটা দিয়ে লিখে ফেলা যাবে আর কি। নাম্বার সি হচ্ছে এ ও এফ ডি সারফেস দরকার। তাহলে এ ও এফ ডি মানে কি? এই যে বাঁকানো এরিয়াটা, এই যে এই এরিয়াটা এ ও, ঠিক আছে, এ ও এফ ডি, এফ কোথায়? এফ হচ্ছে এই যে এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সরি এ ও এফ ডি, তার মানে এ ও এফ ডি, তো এটা তো দৈর্ঘ্য গুণ প্রস্থ থেকে চলে আসে, কারণ এটা তো একটা সমতল। দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে মানে যদি উচ্চতা এখানে ধরো 20, আর এখানে তো মনে করো যে ভূমি যেটা, ঠিক আছে, এটা যদি 10 ধরো, তাহলে 10 × 20। ওকে, তাহলে এ ও এফ ডি সি নাম্বার, তাহলে এ ও এফ ডি হবে মানে এরিয়া এ ও এফ ডি, তাহলে এরিয়া এ ও এফ ডি ইজ ইকুয়াল টু 10 × 20, সো এটা হচ্ছে 200। মানে ইউনিট এখানে মিটার টিটার কিছু বলা নাই, মিটার স্কোয়ার লিখলেও ভুল হবে না। ডি নাম্বারে কি ছিল? সারফেস এরিয়া এবিসিডি, তাহলে এবিসিডি যে বাঁকানোটা, এই যেটা এ বি সি ডি, তার মানে এটা বাঁকানো সারফেস। টোটাল সারফেস কি? 2πr/h, তাহলে 2πr/h এর 4/1 অথবা আরেকটা মজার উপায় আছে, সেটা হচ্ছে যে এখানে আমাদের বাঁকানো সারফেসটা দরকার, তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে করতে পারো। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে এই যে এ বি চাপটাকে সোজা করে দিলে তো দৈর্ঘ্য পাওয়া যাবে, তার মানে এ বি ইন্টু বিসি, তো এ বি তো দৈর্ঘ্য পেয়েছো 5/20, ঠিক আছে, তাহলে 5/20 দিয়ে বের করে ফেলা যাবে। ওকে, তার মানে এটা 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 কোন এরিয়া ছিল? এরিয়া এবিসিডি, এবিসি হচ্ছে 5, ঠিক আছে, 5/20 না? দেখে ঠিক আছে কিনা? 5 পাই মানে যে এই দৈর্ঘ্যটা 5 পাই, এই যে এটা, এই যে এটা বের করছি অলরেডি আমরা। আর এই উচ্চতাটা হচ্ছে 20, অথবা টোটাল পরিধির 4/1। তো পরিধি হচ্ছে 2 পাই, মানে সরি পরিধি না, মানে টোটাল সারফেস এরিয়া হচ্ছে 2πr/h ডিভাইডেড বাই, ঠিক আছে, 4, তাহলে ওটাতেও কিন্তু একই রেজাল্ট পাবা অবশ্যই। ওকে, দেখো ধরতে পারছো কিনা? তাহলে এটা কি হবে? ওকে, আমরা চাচ্ছি হচ্ছে যে এই যে এটা মানে এটা 100 পাই। আচ্ছা, নাম্বারই ছিল, নাম্বারই হচ্ছে ভলিউম। তাহলে ভলিউম হচ্ছে πr² কে 4 ভাগ করলে হবে। টোটাল ভলিউম কত? πr², তাকে 4 ভাগ করো, তাহলে π10² 20 ডিভাইডেড বাই 4, তাহলে এটা হয়ে যাবে π10² 20 ডিভাইডেড বাই 4। সো টোটাল ভলিউম চাচ্ছি আমরা এখানে। ভলিউম ইজ ইকুয়াল টু পাই ইন্টু 10² 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে এটা হয়ে যাবে 500 পাই। আচ্ছা, এবার বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে? ঠিক আছে, এনি কোশ্চেন হ্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মানে এই এটা ক্লাস টেস্টের কোশ্চেন ছিল। আই থিঙ্ক তোমার তো ওই ফর্মুলা দিয়েও করতে পারো সবগুলাই, কিন্তু মানে যখন লেন্থ লাগবে তখন ডিএল ইজ ইকাল টু ফর্মুলা, ঠিক আছে, যখন এরিয়া লাগবে তখন কোন এরিয়া তার উপর বেস করে আইদার আর ক্যাপ দিয়ে শুরু, অথবা ফাই ক্যাপ দিয়ে শুরু, অথবা জেড ক্যাপ দিয়ে শুরু। ওকে, আর যখন ভলিউম লাগবে তখন যে মানে আর ডিআর, ঠিক আছে, ডিফাই ডিজেড। তো যে প্রসিডিউরেই করো না কেন আনসার একই হবে। এনি কোশ্চেন? স্যার হ্যাঁ, স্যার ওখানে যে শেপটা দেওয়া আছে ওইটার অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল π/2। আমার দেখো, স্যার 0 থেকে π/2 না? এই যে এইটা অ্যাঙ্গেল, হ্যাঁ, এই যে এক্স অ্যাক্সিস মানে অ্যাঙ্গেল কিন্তু সবসময় এটা কিন্তু আসলে ফাই বলা উচিত, এটা না বলে মানে জি স্যার, ফাই। ফাই বলা উচিত আর কি, তাহলে তোমার মানে পরবর্তীতে ধরতে সুবিধা হবে তাহলে। সো এটা কল ইট ফাই নট থিটা, ঠিক আছে। আমরা তো ওই যে এস ইজিক্যাল টু আর থিটা ছোটকালে ইউজ করতাম না, তো ওইটার সাথে মিল রেখে বলছিলাম আর কি, তো ইউজ ফাই, তাই তোমার মোটামুটি এর সাথে মিলবে, ঠিক আছে, মানে আগের কনসেপ্টের সাথে হুবহু মিলে যাবে। ওকে, তাহলে আশা করি এটাতে আমাদের সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি যে পরের যে এক্সাম্পলটা আছে, দিস ওয়াজ অলসো ফ্রম ক্লাস টেস্ট। ওকে, এখানে বলা হচ্ছে যে আর ইজ ইকুয়াল টু √(x² + y² + z² শো দ্যাট
ঠিক আছে, এখানে ডেল আর ইকুয়াল টু আর ক্যাপ। ওকে, তাহলে তো গ্রেডিয়েন্ট নেব আমরা এটা। তাহলে গিভেন আর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আগে তো বের করো, তারপরে দেখো কি আসে। তাহলে এখান থেকে আসছে যে ডেল আর ইজ ইকুয়াল টু, তো কি যেন বলেছিলাম যে এক্স ক্যাপ লিখে এক্স এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন, ওয়াই ক্যাপ লিখে ওয়াই এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন, জেড ক্যাপ লিখে জেড এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন। তাহলে প্রথমে এক্স ক্যাপ লিখি এক্স এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন, তারপরে ওয়াই ক্যাপ লিখি ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, তারপরে জেড ক্যাপ লিখি জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। তিনটা ডিফারেন্সিয়েশন বের করবো। তো লেট আস স্টার্ট। তাহলে প্রথম হচ্ছে এক্স ক্যাপ, তাহলে এটা এক্স এর রেসপেক্টে একবার লিখে দিলাম 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। এখানে এটা হয়ে যাবে কত 2x, সো 1 ইন্টু এখানে 2x প্লাস 2, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা প্লাস। এবার ওয়াই ক্যাপ দিয়ে, এটা একটা সুবিধা আছে যে সিমেট্রিক, তো দেখো এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় জেড বসালে একই থাকে। সুতরাং এক্স এর রেসপেক্টে যেটা করছো ওইটাকেই এক্স এর জায়গায় ওয়াই বসাই দিলে দ্বিতীয়টা পাওয়া যাবে। এগুলো হচ্ছে ট্রিক আর কি, তোমাকে দ্বিতীয়টা অত চিন্তা করে না বসলেও হবে। দ্যাট ইজ ওয়াই ক্যাপ, এটা হয়ে যাবে তাহলে 2y ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড ক্যাপ, তাহলে এটা হয়ে যাবে 2z ডিভাইডেড বাই এটা আসছে কত রুট ওভার 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সবগুলোতেই 2 2 কাটা যাচ্ছে। ওকে, তাহলে ফাইনালি যেটা আসছে সেটা হচ্ছে এরকম, দ্যাট ইজ ডেল আর ইজ ইকুয়াল টু, এখানে আছে উপরে হচ্ছে এক্স ক্যাপ এক্স প্লাস ওয়াই ক্যাপ ওয়াই ওয়াই প্লাস জেড ক্যাপ জেড ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার আসল কথা বলি, দেখো নিচেটা কিন্তু আর মিলে গেছে, তাই না? তাহলে উপরেরটা যদি আর ভেক্টর ধরি তাহলে আর ভেক্টরের মান নিচেটা হয় না? বোঝা যায় নাই? তোমার যদি কম্পোনেন্টে ভাঙা থাকে, ধরো এক্স ক্যাপে এক্স প্লাস ওয়াই ক্যাপে ওয়াই প্লাস জেড ক্যাপে জেড, এরকম একটা ভেক্টর মনে করে দেওয়া আছে, তো দিয়ে আমি বলছি কি এই যে এইটার ম্যাগনিটিউড কি, তাহলে তুমি ম্যাগনিটিউড কি বলবা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড বলবো না? তাহলে তোমার এখানে এ এক্স এর জায়গায় এক্স আছে, এ ওয়াই জায়গায় ঠিক আছে ওয়াই আছে, আর এ জেড এর জায়গায় জেড আছে। তাহলে নিচেরটাকে তুমি যদি আর বলো, যেটা কিনা গিভেন আছে অলরেডি, তো নিচেরটাকে যদি ছোট হাতের আর বলো তাহলে উপরেরটা আর ভেক্টর। সুতরাং উই ক্যান রাইট আর ভেক্টর ডিভাইডেড বাই আর। Okay, then what is r vector divided by r? This is nothing but r unit vector. Okay, বলো কোথায় অসুবিধা বুঝতে? Any question or problem? আচ্ছা, একটু চিন্তা করে ভালো করে দেখলে দেখবো ইজি, এটা বেশ ইজি। ওকে, let us go to the next problem. আচ্ছা, এখানে একটা বলছে কি যে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস দেওয়া আছে, এটা বোঝাই যাচ্ছে যে একটা সিলিন্ডারকে কিছু অংশ কেটে ফেলা হয়েছে আর কি। ওকে, কিছু অংশ কেটে ফেলা হয়েছে, কেটে ফেলে এই যে সারফেসটা তৈরি হয়েছে, তো উই হ্যাভ টু ফাইন্ড দ্য এরিয়া অফ দিস সারফেস, দ্যাট ইজ এইটা, এই সারফেসটা দরকার আমার। ওকে, এই যে শেডেড যে এরিয়াটা দিলাম, তো এটা কিন্তু দেখো তুমি এটাকে ঘুরিয়ে একটা সিলিন্ডার বানাতে পারতে। এইভাবে যদি আমি ঘুরিয়ে দেখাই তাহলে এটা কিন্তু আসলে একটা সিলিন্ডারের পার্ট আর কি। ঠিক আছে, তা এখন যেহেতু এটা একটা সিলিন্ডারের পার্ট, তাহলে এটা আমার এরিয়াটা লাগবে, এটার উপরে ছোট্ট একটা এরিয়া লাগবে। দ্যাট ইজ কোন এরিয়াটা? দ্যাট ইজ এইখানে ছোট্ট একটা এরিয়া আগে লাগবে আমাদের। ওকে, তো সেই এরিয়াটা আমার ডিএস, তাহলে ডিএস ইকুয়াল টু এটা আসলে ডিরেকশন কোন দিকে? এটা ডিরেকশন হচ্ছে যে এই সারফেস থেকে লম্ব দিকে, তার মানে এটা কিন্তু আর ক্যাপ দিয়ে যেটা লেখার কথা ওইটা আসতো আর কি। ওকে, তাহলে আর ক্যাপ দিয়ে যেটা লাগে, তাহলে আমি যদি বলি ডিএস, তাহলে আর ক্যাপ দিয়ে যেটা সেটা আসবে, কারণ এটা হচ্ছে এমন একটা সারফেসের অংশ, ঠিক আছে, যেটা কিনা হোল সারফেস চারদিকে ঘোরানো ছিল, সেটার একটা পার্ট এটা। তাহলে এটা হলো আর ক্যাপ, তাহলে বাকি দুইটার ডি লিখে নেবো আগে। তাহলে আমরা লিখবো ডি ফাই ডি জেড আগে লিখলাম,
বাট যেহেতু আমি ডিফাই লিখেছি, এখানে আমি কি করবো, একটা অতিরিক্ত আর দেবো। ঠিক আছে কেন, খেয়াল করো। তো আমার যেহেতু শুধু ম্যাগনিটিউডটা এখানে ইম্পর্টেন্ট, সো উইল রাইট ডিএস এস ইজ ইকুয়াল টু, সো আমরা এখন এস বের করবো, তাই ইন্টিগ্রেট করলেই হয়ে যাবে। তাহলে লেট আস ইন্টিগ্রেট, এবং ভেক্টরটা না দেখাই। ঠিক আছে, ভেক্টরটা না দেখাই। ঠিক আছে, শুধু মানটা দেখালেই হবে, নট ভেক্টর। ওকে, তাহলে এখানে শুধু এস, আর ক্যাপিটাল লিখবো না। তাহলে তাহলে এস ইজ ইকুয়াল টু, ডান পাশে দুইটা ডি আছে, সো উই হ্যাভ টু ইউজ টু ইন্টিগ্রালস। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমি লিখবো যে আর ডিফাই ডিজেড, ফাইল লিমিট যদি আগে বসাই, তাহলে ফাইল লিমিট হচ্ছে, এবার কিন্তু পুরো সিলিন্ডার কভার করে নাই। এখন প্রশ্ন দেখো যে তোমার সিলিন্ডারের শুরুতে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, আর শেষে অ্যাঙ্গেল হচ্ছে যে এখানে যেটা, এটা হলো 60 ডিগ্রি। তাহলে এখানে শুরু হচ্ছে π/6 দিয়ে 30 ডিগ্রি, আর শেষ হচ্ছে π/3 দিয়ে। এখানে একটা সতর্কতা জায়গা আছে, সেটা হচ্ছে শুধু অ্যাঙ্গেল যখন লিখবা তখন ডিগ্রি লিখলে ভুল হবে। কারণ মানে এটা তো সাইন 60 আর সাইন π/3 একই, কিন্তু শুধু 60 ডিগ্রি আর π/3 এক না। অর্থাৎ আমি যদি অ্যাঙ্গেলের আগে কোন একটা অপারেটর বসাই, সাইন কস ট্যান এটসেট্রা, এগুলো যদি বসাই তাহলে ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এগুলো ছাড়া যদি চিন্তা করি, তাহলে কিন্তু শুধু অ্যাঙ্গেল অলওয়েজ রেডিয়ানে। তো সেক্ষেত্রে π/6 না লিখে কেউ যদি এখানে 30 ডিগ্রি আর এখানে 60 ডিগ্রি লেখে লিমিটে, তাহলে কিন্তু রেজাল্ট ভুল আসবে। কারণ ফাইনাল রেজাল্ট আসবে মিটার স্কোয়ারে, ডিগ্রি থাকবে না তার ভিতরে। ঠিক আছে, সো পাই দিয়ে যদি কোনো সংখ্যা লিখি, তাহলে ওইটা আসলে একই সাথে ওটা ম্যাগনিটিউড এবং একটা অ্যাঙ্গেল দুইটাই নির্দেশ করে। তাহলে যখন যেটা সুবিধা ওটা করা যায়। কিন্তু ডিগ্রি হচ্ছে শুধুই অ্যাঙ্গেল, ওটা কোনো সংখ্যা না। 1 2 3 4 এরকম 5, এটা ইউনিটলেস কোনো নাম্বার না, ওটা কিন্তু ওটার ইউনিট আছে, ডিগ্রি। খেয়াল রাখতে হবে এটা। আর এখানে জেড ডিজেড আছে, সো জেডের লিমিটটা জেড কিন্তু দেখো যে প্রশ্নে বলা আছে যে 0 থেকে 3, তাহলে উইল রাইট 0 to 3। আর এখানে আর এর মান, এটা কিন্তু যে সর্বত্রই আর এর মান 5 এবং এটা কনস্ট্যান্ট আর কি। তাহলে এটা লিখবো হচ্ছে আর এর মান 5 এবং এটা কনস্ট্যান্ট। তাহলে আর এর মান 5 বসিয়ে বাইরে নিয়ে আসি আগে, তাহলে 5 বসিয়ে বাইরে নিয়ে আসলাম। আর এখানে 0 2 3 ডিজেড এটা আলাদা করে ফেললাম। আর এখানে 0 to না, এখানে π/, ঠিক আছে, 6 থেকে π/3 d5। ওকে, তা আর করে না দিলেও হবে। ওকে, তাহলে এটা রেজাল্ট কি হবে, দ্যাট ইজ এস ইকুয়াল টু ফাইনাল আনসার যেটা, তাহলে ফাইনাল আনসার এস ইকুয়াল টু 5 ইন্টু 3 - 0 ইন্টু এখানে π/3 মাইনাস π/6। এখন তোমার কাজ হচ্ছে এটা হিসাব করা, আর কিছু না। তো এটা হিসাব করো, হিসাব করলে যা হবে ওইটাই এস এর মান। ঠিক আছে, যা আসে ওইটাই আনসার। ওকে, এটা হিসাবটা আমি দেখাচ্ছি না, তোমার মেন খাতা তোলার সময় হিসাবটা তুলে, ঠিক আছে, জমা দেবো আর কি, এই ব্যাপার। এনি কোশ্চেন আপ টু দিস? কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমটাতে যেতে পারি। আচ্ছা, এখানে দেখো প্রবলেম 9 যেটা আছে, এখানে বলা হচ্ছে যে দ্য টেম্পারেচার ইন অ্যান অডিটোরিয়াম ইজ গিভেন বাই দিস। তার মানে একটা স্কেলার ফিল্ড, এটা একটা স্কেলার ফিল্ড। আচ্ছা, এখন গিভেন, এটা আমি যদি লিখি এটা যে টি ইজ ইকুয়াল টু x² প্লাস y² মাইনাস জেড মনে করো, এটা গিভেন আছে। তো বলা হচ্ছে মসকিটো is located at 112 in a auditorium। তো ওই অডিটোরিয়ামের ভিতরে টেম্পারেচার ফিল্ড এটা। মানে বলা হচ্ছে কি যে desires to fly in such a direction that it will get one as soon as possible, in what direction it must fly। মানে ব্যাপার হলো যে যে কোনো দূরত্ব থেকে যে কোনো দূরত্বে যেতে গেলে, ধরো আমি বলছি, আমি ধরো ফর এক্সাম্পল বলছি যে এখান থেকে আমি যদি চাই যে এরকম একটা কোন একটা টার্গেটে পৌঁছাইতে, তাহলে অলওয়েজ দূরত্বটা হলো মিনিমাম দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব। যেমন আমি যদি দুইটা রেখা দিয়েও বলি, ধরো এরকম দুইটা রেখা আছে, তোমার যদি বলা যে এই রেখা থেকে এই রেখার দূরত্ব চাই, তাহলে যত দূরত্বই নেই না কেন সবচেয়ে ছোট দূরত্বটা কিন্তু লম্ব দূরত্ব। ওকে, এখন আমি যদি চাই যে শর্টেস্ট ডিস্টেন্সে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে পৌঁছাতে,
তাহলে ওটা কিন্তু যে সারফেস নিয়ে কথা বলছে ওই সারফেস, মানে মসকুইটোটা যেখানে আছে ওই বিন্দু থেকে তো সারফেস উপর লম্ব বরাবর তাকে মানে ফ্লাই করতে হবে। তা শুধু ডিরেকশনটা চেয়েছে, সুতরাং এই ডিরেকশনে লম্ব বরাবর ইউনিট ভেক্টর সোজা কথা। তাহলে দ্যাট উইল বি নাথিং বাট, ঠিক আছে, এটা হলো ডেল টি ডিভাইডেড বাই ওইটারই আবার মান, এটা ম্যাগনিটিউড, সরি ম্যাগনিটিউড দিয়ে এটা। ওকে, তাহলে এটা জাস্ট ম্যাগনিটিউডটা, তাহলে ম্যাগনিটিউড দিয়ে আমি ভাগ করে দেবো। সো ইট উইল বি লাইক দ্যাট, এই যে এরকম হবে। এখন এটা ডেল টি বের করা খুব সোজা, ঠিক আছে। সেটা হলো যে এক্স ক্যাপ লেখো, তারপর সেটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে এক্স ক্যাপ টু এক্স প্লাস হচ্ছে ওয়াই ক্যাপ লেখো, লিখে ওয়াই ক্যাপ টু ওয়াই, তাহলে হচ্ছে মাইনাস জেড ক্যাপ লেখো ওয়ান, কারণ জেড এর ডিফারেন্সিয়েশন জেড এর রেসপেক্টে ওয়ান। এখন এইটা দিয়ে আবার ভাগ দাও, তাহলে ভাগ দিলে এটা হয়ে যাবে টু এক্স হোল স্কোয়ার, ঠিক আছে, আর হচ্ছে যে টু ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। তাহলে এইটা কিন্তু ওই ডিরেকশনটা, যে ডিরেকশনটা হচ্ছে জাস্ট যে কোনো জায়গা থেকে সে যদি মনে করো ফ্লাই করতে চায়, তাহলে তাকে লম্ব দূরত্বে ফ্লাই করতে হবে। তো লম্ব দূরত্বে ফ্লাই করার অর্থই হলো যে মানে গ্রেডিয়েন্টের ডিরেকশনটা। তার মানে সোজা কথা যে টি ফিল্ডের যে কোনো বিন্দুতে গ্রেডিয়েন্টের ডিরেকশন, তো আমাকে একটা বিন্দু ফিক্স করে দেওয়া আছে 1 1 2। এখন আমি করবো কি, এই জায়গাটাতে এখন এক্স এর জায়গায় এক্স ওয়াই জেড, এই জায়গাটাতে আমি এখন বসিয়ে দেবো 1 1 2। এইটা হলো আনসার। এখন বসাবা, বসায় হিসাব যা আসে ওটাই আনসার। প্রথমে এটা আমি হিসাবটা করেইছি, শুধু এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় আরেকটা 1 আর জেড এর জায়গায় 2 বসাই দিলে হয়ে যাবে। সো এ গুড প্র্যাকটিক্যাল প্রবলেম, ঠিক আছে। আমরা এই ধরনের অঙ্ক যদি মনে করো করতে চাই তাহলে কিন্তু করতে পারবো, আশা করি এটাতে সমস্যা নেই আমাদের। আচ্ছা, এবার কিছু স্কেচিং ফিল করি, ঠিক আছে। আমরা যে এর আগে যে ক্লাসে যেগুলো শিখছিলাম ওই ধরনেরই এখানে আরো বেশ কয়েকটা আছে। ওকে, লেট আস স্টার্ট। প্রথমে হচ্ছে যে এক্স ক্যাপ ওয়াই প্লাস ওয়াই ক্যাপ এক্স, এবং সবগুলোরই কিন্তু মানে এটাও দেখবো আমরা, ঠিক আছে, যে এটা তোমার ডাইভারজেন্স এবং কার্ল বের করে দেখবো, ঠিক আছে, যে ফিল্ডটা কেমন। তাহলে প্রথমটা হলো এক্স ক্যাপ ওয়াই প্লাস ওয়াই ক্যাপ এক্স, এ নাম্বারে। তাহলে এটা হচ্ছে এক্স ক্যাপ ওয়াই প্লাস ওয়াই ক্যাপ এক্স। তো যেহেতু অনলি এক্স আর ওয়াই ইনভলভ, তাহলে আমি করবো কি, আমি আঁকবো হচ্ছে শুধু এক্স আর ওয়াই, আর জেডটা থাকুক, ধরে নিয়ে যে উভয়ের উপরে লম্ব বরাবর কোনো একদিকে সে এক্সিস্ট করে। তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিন। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের কোনো বিন্দু চাই, তাহলে ফার্স্ট, এটা কিন্তু তোমাকে চার্ট দেখাতে হবে এমন কথা নাই, কিন্তু সরাসরি করে দিলে হবে। ওকে, তাহলে আমি যদি এখানে মনে করো ফার্স্ট কোয়াড্রেন্টের বিন্দুটা চাই মনে করো, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের বিন্দুটা যদি চাই, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট ওয়াই পজিটিভ, তুমি চাইলে রাফ করতে পারো এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট ওয়াই পজিটিভ। তার মানে এখানে যেটা হবে যে মানে এক্স এক্স এইদিকে ওয়াই এদিকে, তাহলে ডিরেকশন এইদিকে। দেখো ধরতে পারছো কিনা? তার মানে এখানে হচ্ছে যে এটা হলো এক্স ক্যাপ, এটা ওয়াই ক্যাপ, তাহলে এটা হলো এক্স, এটা ওয়াই। ওকে, এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ, তো তাহলে কোনো বিন্দুতে দিতে চাই, তাহলে এইটা হলো তার ডিরেকশন। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এই জায়গা চাই, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ, ওয়াই কিন্তু পজিটিভ, তাহলে এক্স নেগেটিভ হলে এক্স ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ, তাহলে এটা হবে এক্স ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ, ঠিক আছে, এক্স ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ, তার মানে এদিকে এক্স ক্যাপ আর মাইনাস ওয়াই ক্যাপ এদিকে, তার মানে এরকম কোনো দিকে। তাহলে এই দুটো যদি আগে এঁকে ফেলি, তাহলে একটা হলো এইদিকে এরকম ডিরেকশন, আর আরেকটা হলো এরকম ডিরেকশন। প্রথম মানে একটা করে দেখালে বোঝা যাবে, কিন্তু একাধিক দেখাইতে পারো সমস্যা নাই, কিন্তু একটা করে দেখালে ফিল্ডের মোটামুটি একটা ডিরেকশন চলে আসবে আর কি। ওকে, থার্ড কোয়াড্রেন্ট, তাহলে থার্ড কোয়াড্রেন্ট কেমন হবে? এইটা, তাহলে থার্ড কোয়াড্রেন্ট কিন্তু মানে উভয় নেগেটিভ, তাহলে মাইনাস এক্স ক্যাপ মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ক্যাপ মানে এইদিকে, মাইনাস ওয়াই ক্যাপ, তাহলে মাইনাস ওয়াই ক্যাপ কোন দিকে? এইদিকে। এখানেও দেখাতে হবে, যে কোনো দিক দিয়ে দেখালে হবে এটা, তার মানে এটা হবে এরকম কোন দিকে। ওকে, অ্যান্ড ফাইনালি ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে যে মানে এক্স পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ, তাহলে এটা হলো মাইনাস এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ, তাহলে মাইনাস এক্স ক্যাপ, তাহলে মাইনাসের দিকে আর ওয়াই দিকে, তার মানে এইদিকে কোনো হবে, তার মানে এটা হবে এদিকে। আচ্ছা, প্রথমে ফিগার দেখে বলো এই যে ডাইভারজেন্স আর কার্লের মধ্যে কোনটা আছে আর কোনটা নাই, মানে ডাইভারজেন্স এবং কার্লের মধ্যে কোনটা আছে আর কোনটা নাই।
আচ্ছা, স্যার প্রথম কথা নো হলো ডাইভারজেন্স। মানে ডাইভারজেন্স থাকতে হলে সবগুলোকে ঢুকতে হবে বা সবগুলোকে বেরোতে হবে। তো তুমি ফিগার দেখে বলো সবগুলো কি ঢুকছে না সবগুলো বেরোচ্ছে? স্যার দুইটাই আছে। কিছু হ্যাঁ, ঢুকছে কিছু স্যার, বাইরে যাচ্ছে। কিছু ঢুকছে কিছু বেরোচ্ছে, তাহলে নো ডাইভারজেন্স। জি স্যার। অফকোর্স আমরা এখন ম্যাথমেটিক্যালি এটা প্রুভ করব, ঠিক আছে, এবং নো কার্ল। স্যার হ্যাঁ, করছেন। স্যার ফোর্থ কোয়াড্রেন্টের একটু ওটা বুঝিয়ে দিবেন, ওটা আমি কনফিউজ হয়ে গিয়েছি। আচ্ছা, আবার দেখি এখানে ধরো ফোর্থ কোয়াড্রেন্টটা এখানে আবার দেখাই। ফোর্থ কোয়াড্রেন্ট কোনটা? এটা ফোর্থ কোয়াড্রেন্টে তোমার এখানে এক্স আর ওয়াই এর মধ্যে এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ, তাহলে ওয়াই দুই নেগেটিভ, তাহলে মাইনাস এক্স ক্যাপ প্লাস ওয়াই জি ক্যাপ, স্যার। তাহলে মাইনাস এক্স ক্যাপ, তাহলে এই যে মাইনাস এক্স ক্যাপ, এক্স এক্স এর উল্টা দিকে মাইনাস এক্স ক্যাপ, আর প্লাস ওয়াই ক্যাপ তার মানে এদিকে। ওকে স্যার, হ্যাঁ জি স্যার বুঝতে পেরেছি। এখন এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্টটা, তো এই জন্য রেজাল্টেন্টটা এইভাবে দিছি। তবে একটাই দেখাও, একটা দেখালে কিন্তু ভুল নাই, কোনো সমস্যা নেই, মানে আরো একাধিক দেখাতে হবে নট নেসেসারি। আচ্ছা, নাও উইল মানে ভেরিফাই হোয়েদার, ঠিক আছে, যে ম্যাথমেটিক্যালি ইট কনফার্মস ইট অর নট। তাহলে প্রথমে ডাইভারজেন্স, তাহলে এটা আমরা ডাইভারজেন্স নেব, তাহলে ডেল ডট ই ইজ ইকুয়াল টু, ডাইভারজেন্সের নিয়ম হলো, ঠিক আছে, যে এক্স এর কোফিসিয়েন্ট কোনো এক্স এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ হিসাবে আসবে না, এক্স ক্যাপের কোফিসিয়েন্টকে এক্স এর রেসপেক্টে, তো এক্স ক্যাপের কোফিসিয়েন্টকে এক্স এর রেসপেক্টে প্লাস ওয়াই ক্যাপের কোফিসিয়েন্টকে ওয়াই রেসপেক্টে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু দেখো এক্স এর রেসপেক্টে ওয়াই আর ওয়াই রেসপেক্টে এক্স দুইটাই জিরো, তাহলে জিরো প্লাস জিরো দ্যাট ইজ রেজাল্ট জিরো, ঠিক আছে। এই জন্য কিন্তু নো ডাইভারজেন্স আসছে। ওকে, আচ্ছা, এবার এটা এটা কার্ল নেব, তাহলে যে কার্ল, ঠিক আছে, তাহলে কার্ল নেই, এই যে, তাহলে এটা ফর্মুলা বসাই, ফর্মুলা হচ্ছে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, আর এখানে কোফিসিয়েন্ট গুলো এখন বসাবো, এক্স এর কোফিসিয়েন্ট ফার্স্ট ওয়াই, ওয়াই এর কোফিসিয়েন্ট দেন, তার মানে এক্স, জেড নাই সো জিরো। তাহলে এবার একে একে ভ্যালুগুলো বসাতে থাকি, তাহলে প্রথমে এক্স ক্যাপ, তাহলে এই দুটো লাগবে আমাদের, এটা মানে এই যে জিরোকে আমি ডিফারেন্সিয়েট করছি ওয়াই রেসপেক্টে নাই, আর এক্স কে ডিফারেন্সিয়েট করছি জেড রেসপেক্ট নাই, তারপরে মাইনাস ওয়াই ক্যাপ, ওয়াই ক্যাপ মানে কি ওয়াই ক্যাপের রো আর ওয়াই ক্যাপের কলাম লিখে ফেলবো। ওকে, তাহলে জিরোকে ডিফারেন্সিয়েট করছি এক্স রেসপেক্টে নাই, আর ওয়াই কে ডিফারেন্সিয়েট করছি জেড রেসপেক্টে নাই, তাহলে এটাও নাই, নিজে বুঝে করলেই হবে। প্লাস জেড ক্যাপ, জেড ক্যাপে এটা এটা কিন্তু এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি ওয়ান, ওয়াই রেসপেক্টে ওয়াই কে ডিফারেন্সিয়েট করছি আরেকটা ওয়ান মাইনাস ওয়ান, প্রথম দুটো এমনি জিরো আর দ্বিতীয়টা ওয়ান মাইনাস ওয়ান হওয়ার কারণে জিরো, তো আমরা আলটিমেটলি দ্য রেজাল্ট ইজ জিরো। সো ইট কনফার্মস যে এটার তোমার এখানে ডাইভারজেন্সও নাই আবার কার্লও নাই। তোমার যদি বলে যে ম্যাথমেটিক্স মানে ম্যাথমেটিক্যালি না করে কমেন্ট করো, তাহলে কিন্তু করবো না, দরকার নাই, কারণ আমি তো ফিগার দেখেই বুঝতে পারছি যে এটা ডাইভারজেন্স এবং কার্ল কোনটা আছে এবং কোনটা নাই। ওকে, তাহলে এটা হয়ে গেল, এটা এটা এক নাম্বার ছিল। দেখি বি নাম্বারে কি ছিল। আচ্ছা, এগুলো এক্স ক্যাপ ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ এক্স, তাহলে বি নাম্বার এক্স ক্যাপ ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ এক্স, তাহলে এক্স ক্যাপ ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ এক্স। ওকে, তাহলে চার্ট সবসময় আঁকতে হবে এমন কথা নেই, কিন্তু তুমি ডানে ওইটা তুমি তোমার নিজের বোঝার সুবিধার্থে তুমি আঁকতে পারো, সমস্যা নাই। একটা করে আরো দেখাও, নো প্রবলেম, একাধিক আরো দেখাতে হবে এমন কোনো কথা নাই। ওকে, তা বুঝলেই হলো যে এটা ডিরেকশন কোন দিকে। ওকে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে উভয় পজিটিভ, তাহলে এক্স ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ, ঠিক আছে, তাহলে এক্স ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ, তাহলে এক্স ক্যাপ এইদিকে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে টাকছি, তাহলে এক্স ক্যাপ এইদিকে, আর মাইনাস ওয়াই ক্যাপ তাহলে এইদিকে, তার মানে এরকম দিকে হবে, তার মানে এটা ডিরেকশন হবে এরকম। বলো কার বুঝতে অসুবিধা আছে? ওকে, এটা ভালো করে কথাটা খেয়াল করো। তোমার এখানে দেখো এটা, আচ্ছা একটু ক্লিয়ারলি আঁকি, আমরা অন্য কোয়াড্রেন্টের ভিতরে চলে গেছি, এটা না, ধরো যে শুধু উপরে আঁকছি, যে ফার্স্ট কোয়াড্রেন্টের কোনো বিন্দুতে আমাদের আঁকার কথা আর কি। ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স আর ওয়াই উভয় পজিটিভ, তার মানে এক্স ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ এই জাতীয় একটা জিনিস, তাহলে এক্স ক্যাপ হচ্ছে ধরো এই বিন্দুতে চাই,
তাহলে এক্স ক্যাপ এক্স এর দিকে আর ওয়াই ক্যাপ ওয়াই এর দিকে, মাইনাস ওয়াই ক্যাপ তাহলে মাইনাস এদিকে, তার মানে এইটা হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট। শুধু রেজাল্ট্যান্ট রাখছি, ফার্স্ট কোয়াড্রেন্টের কাজ হয়ে গেল। আচ্ছা এবার সেকেন্ড কোয়াড্রেন্টে দেখি, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু এক্স নেগেটিভ কিন্তু ওয়াই পজিটিভ, তাহলে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তাহলে তাহলে এটা হয়ে যাবে এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ। যদি তোমার এমনি মনে মনে করতে অসুবিধা হয় তাহলে 1 1 বা -1 1 এই ভ্যালুগুলো বসাই নিবা। ওকে, তাহলে এবার কোন দিকে, এটা এক্স এর পজিটিভ দিকে আর ওয়াই এরও পজিটিভ দিকে, তাহলে এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট। তাহলে আমি বসাবো রেজাল্ট্যান্ট, এই যে এটা রেজাল্ট্যান্টটা, এটা হয়ে গেল। এবার থার্ড কোয়াড্রেন্ট, তাহলে থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে এখানে, থার্ড কোয়াড্রেন্ট ওয়াই নেগেটিভ, তাহলে প্রথমটা হবে মাইনাস আর দ্বিতীয় হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাস এক্স ক্যাপ এদিকে, হ্যাঁ, আর দ্বিতীয়টা প্লাস, তার মানে এদিকে, তার মানে এরকম কোন দিকে রেজাল্ট, তার মানে এইটা রেজাল্ট হবে এরকম। ওকে, আচ্ছা, আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে এক্স পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ, তাই তো, তাহলে এখানে মাইনাস এক্স ক্যাপ, ওয়াই নেগেটিভ, হ্যাঁ মাইনাস এক্স ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ, তাহলে মাইনাস এক্স ক্যাপ, ঠিক আছে, মাইনাস ওয়াই ক্যাপ, তার মানে এদিকে হচ্ছে রেজাল্ট্যান্ট, এই যে এইটা রেজাল্ট্যান্ট, তাহলে এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট। তাহলে দেখা যাচ্ছে যে ডাইভারজেন্স নাই কিন্তু কার্ল আছে, স্যার জি স্যার নেগেটিভ কার্ল। নেগেটিভ। এখন এটা ভেরিফাই করবো আমরা, ঠিক আছে, তাহলে ডাইভারজেন্স, নো ডাইভারজেন্স, উই রাইট নো ডাইভারজেন্স, ঠিক আছে, বাট নেগেটিভ কার্ল। এটা অবশ্য ক্লাসে একবার করছি, আবার করছি যাতে আমাদের মানে এই ধরনের জিনিস যাতে মোটামুটি মাথায় চলে আসে ভালো করে, ঠিক আছে, নেগেটিভ কার্ল। তো লেট আস সি, তো আমরা ম্যাথমেটিক্যালি দেখি এটা, তাহলে ম্যাথমেটিক্যালি এটা আমরা প্রথমে ডাইভারজেন্স নেব, ঠিক আছে। এই ডাইভারজেন্স হচ্ছে খুব সহজ মনে রাখা, কিন্তু ফর্মুলা শিট কিছু লাগে না। প্রথম কথা হলো ডাইভারজেন্স, ও রেজাল্ট হবে স্কেলার, তাহলে এক্স ক্যাপের কোফিসিয়েন্টকে ডিফারেন্সিয়েট করবো ওয়াই রেসপেক্টে, ঠিক আছে, এক্স এর রেসপেক্টে, সরি এক্স ক্যাপের কোফিসিয়েন্টকে এক্স এর রেসপেক্টে, তার মানে ওয়াই, এখানে এক্স এর ক্যাপের কোফিসিয়েন্ট হচ্ছে ওয়াই, তাহলে একে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 0, মাইনাস ওয়াই ক্যাপের কোফিসিয়েন্টকে ডিফারেন্সিয়েট করবো ওয়াই রেসপেক্টে, তার মানে মানে আমি ডিফারেন্স করছি ওয়াই ডিফারেন্সিয়েশন করছি কিন্তু ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, কিন্তু করছি হচ্ছে এক্স কে, তাহলে এটাও 0, তাহলে আলটিমেটলি এটা রেজাল্ট হচ্ছে 0। তো এই জন্য নো ডাইভারজেন্স, ঠিক আছে। এন্ড হোয়াট অ্যাবাউট কার্ল, তাহলে কার্লের জন্য আমি এটা ফর্মুলা বসাবো, এটা বসাই, তাহলে বসালে যেটা হবে সেটা হচ্ছে, এটা হলো প্রথম কথা হলো এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। আর এবার কোফিসিয়েন্ট গুলা, তাহলে এক্স ক্যাপের কোফিসিয়েন্ট ওয়াই, ওয়াই ক্যাপের কোফিসিয়েন্ট মাইনাস এক্স, জেড ক্যাপ নাই 0, এবার বসাও, তাহলে এক্স ক্যাপের কোফিসিয়েন্ট এক্স ক্যাপ নাই কিন্তু, কারণ একে মনে আছে তো, এক্স ক্যাপ যখন নেবো তখন হচ্ছে এই দুইটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, এইটা আর এইটা নিয়ে কাজ করতে হবে, তো এটা কোনোটাই আসে না, 0 দুটাই। সিমিলারলি মাইনাস ওয়াই ক্যাপ দিয়ে যখন নেবো তখন কিন্তু এই যে ডেল বাই ডেল এক্স 0 নাই, আর ডেল বাই ডেল যেটা হচ্ছে ওয়াই এর উপরে, কিন্তু এখানে আমি ডিফারেন্সিয়েট করছি ওয়াই কে কিন্তু করছি জেড এর রেসপেক্টে, তাহলে ওয়াই ক্যাপ দিয়ে ওটাও নাই, শুধু জেড ক্যাপ এটা থাকবে। দেখি তো কেমন থাকে, জেড ক্যাপে যদি নেই তাহলে এই যে এই দুটো আগে, এই দুটো আগে, তোমাদের মতো বুঝে করো আর কি। তাহলে এটা এক্স এর রেসপেক্টে মাইনাস এক্স, তাহলে -1 ফর্মুলার মাইনাস, তারপরে হচ্ছে এই দুটা, ঠিক আছে, এটা ওয়াই রেসপেক্টে ওয়াই, তার মানে আরেকটা 1, যেমন এটা হবে -2 জেড ক্যাপ। তাহলে আমরা কিন্তু খেয়াল করো এটা ফিজিক্যাল মিনিং কি, তাহলে ফিজিক্যাল মিনিং হচ্ছে যে প্রথমত নেগেটিভ, এই কারণে ঘড়ি কাটার দিকে ঘুরবে ফিল্ডটা, ঘড়ি কাটার দিকে ঘুরছে কিন্তু, ফিগার থেকে ওইটা বোঝা যায়, রাইট। আচ্ছা এটা একটা, আরেকটা হলো যে এটা মানে খেয়াল করো এটা কিন্তু ফিজিক্যালি এক্স আর ওয়াই উভয়ের উপর লম্ব, তুমি যদি তোমার খাতার উপরে একটা জেড ক্যাপ উপর দিকে ধরো তাহলে তো বোঝা যাচ্ছে যে জেড অ্যাক্সিস কে সেন্টার করে ঘুরছে, এই জন্য জেড ক্যাপ আসছে, ঠিক আছে। তো এটা একটা, আর এখানে 2 যেটা, এটা আসলে স্ট্রেংথ মানে হচ্ছে যে এটা যত বেশি হবে তত জোরে বা তত তার মানে স্ট্রেংথ বেশি আর কি, সোজা কথা। এটা যদি ভেলোসিটি হয় তাহলে খুব বেশি জোরে ঘুরবে, অর্থাৎ যত বেশি হবে, অর্থাৎ ঘূর্ণনের পরিমাণটা নির্দেশ করে এটা, যেখানে 2 এর জায়গায় 5 হলে আরো বেশি জোরে ঘুরবে এরকম। এটা যদি ভেলোসিটি হয় তাহলে এটা ভেলোসিটির স্ট্রেংথটা বেশি, দ্যাট ইজ অনেক জোরে জোরে ঘুরবে, এটা বোঝাচ্ছে আর কি।
ওকে, তাহলে এই ধরনের প্রবলেম খুব সহজ। আই থিঙ্ক এটা আমরা করতে পারবো। আচ্ছা, তারপর এটা কি ছিল তোমাদের কাছে লেখা আছে কারোর কাছে? আচ্ছা, আমাকে তো বারবার উল্টাতে হচ্ছে। তোমরা একটা কাজ করো, এটা লিখে নাও তো কি, এটা চট করে লিখে নাও। এখানে সি থেকে জি পর্যন্ত আমি জিজ্ঞেস করলেই রাতে বলতে পারো। সি থেকে জি সবাই একটু লেখো খাতায়। ওকে, হচ্ছে এক্স মাইনাস ওয়াই ক্যাপ ওয়াই। জি স্যার, ডান স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সিটা অ্যাটলিস্ট এক্স ক্যাপ এক্স মাইনাস ওয়াই ক্যাপ ওয়াই, এটা মনে থাকলো আমার। তাহলে দিস ইজ সি। ওকে, এক্স ক্যাপ এক্স মাইনাস ওয়াই ক্যাপ ওয়াই, আমি ঠিক লিখছি মনে হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে একই নিয়ম, একই নিয়ম। তাহলে আমরা সরাসরি এখানে আঁকতে পারবো। এখানে এক্স আর ওয়াই দিয়ে আছে, সো এখানে এক্স আর ওয়াই দিলাম। আচ্ছা, এবার রাফটা, এটা রাফ। ফার্স্ট কোয়াড্রেন্ট আগে, ফার্স্ট কোয়াড্রেন্ট উভয় পজিটিভ, তাহলে এক্স ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ। তাহলে এক্স ক্যাপ মানে এক্স অ্যাক্সিসের দিকে, আর ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ তাহলে এদিকে। তাহলে এটা ডিরেকশন হবে এরকম। ঠিক আছে, তুমি কিন্তু নট ডেট যে এইভাবে নিতেও এমন কথা নেই। তুমি যে কেউ চাইলে এক্স ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ এভাবে দেখাতে পারো। এইটা এক্স ক্যাপ, এই যে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে, এখান থেকেও শুরু করতে পারো। এই যে এটা মাইনাস ওয়াই ক্যাপ, আসলে কিন্তু রেজাল্টেন্ট কি হবে। অর্থাৎ তুমি এই প্রথম ফিগার আর দ্বিতীয় ফিগার, ডু নট হেজিটেট, যে কোনটাই হবে, সমস্যা নাই। ঠিক আছে তো? আচ্ছা, এই জন্য আমি শুধু অ্যারোটা দেখাবো, আর কিছু দেখাবো না। রাব করে আমি অ্যারোটা দেখালাম। সো দিস ইজ আওয়ার অ্যারো। হয়ে গেল। আচ্ছা, এইবার সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে যে সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ, তাহলে মাইনাস এক্স ক্যাপ ওয়াই, কিন্তু মাইনাস এক্স ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ। তাহলে মাইনাস এক্স ক্যাপ মানে এদিকে, মাইনাস ওয়াই ক্যাপ মানে এদিকে। বলো, কে বোঝো নাই? এখান দিয়েও দেখাতে পারো, এখান দিয়েও দেখাতে পারো, এই পাশে দেখালে অসুবিধা নাই। হ্যাঁ, ওটা কোনো অসুবিধা নাই। হেড এন্ড মানে তোমার এখানে পরেরটা টেল, প্রথমটার হেড, যে কোনো সমস্যা নাই এটা। অথবা একই বিন্দু থেকে দুটো বেরোচ্ছে, রেজাল্টেন্ট উইল বি সিমিলার। তো এইটা হবে রেজাল্টেন্ট। তাহলে স্যার এই পাশে রাফ গুলা কি দেখানো লাগবে এক্সামে? রাফ যেটা করব মানে এখানে ব্যাপার হচ্ছে কি, যে তুমি যদি না জানো তাহলে তো আর লিখতে পারবে না। ঠিক আছে, যে কমন করলে তো ভিন্ন ব্যাপার আর কি। আমরা তো মেইন টার্গেট হচ্ছে ক্লাসরুম পরীক্ষার জন্য আর কি। এই জন্য তুমি যদি না বুঝো তাহলে তো দিতে পারবে না। তো তোমার অনলাইনে পরীক্ষার ক্ষেত্রে দেখাই দেওয়া উচিত আর কি। মানে এটা যে তুমি বুঝছো, এটা বুঝাই দেওয়া টিচারকে আর কি। ওকে ওকে, হ্যাঁ, তাহলে একটু দেখাই দিও আর কি। আর খাতায় তোলার সময় কিন্তু একটু রাফ দেখায়ও। তাহলে এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্ট দেখি, থার্ড কোয়াড্রেন্টে উভয় নেগেটিভ, তাহলে মাইনাস এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ। যে মাইনাস এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ, ভালো করে খেয়াল করো। মাইনাস এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ তো উপরের দিকে, তার মানে এইদিকে আর কি। এইটা হলো রেজাল্টান্ট, এই যে এইদিকে রেজাল্টান্ট, তার মানে এইটা হবে এইদিকে। ভুল করলে বলবা কিন্তু, এটা আমি ইনস্ট্যান্ট করাচ্ছি, আমার সামনে কোনো আনসার টানসার নাই আর কি। কনসেপ্টটা আসলে এখানে। ঠিক আছে, সো আমি ছোটখাটো ভুল করলে ধরাই দিবা। আচ্ছা, তাহলে এটা হলো থার্ড কোয়াড্রেন্ট। সো ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে এখন। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে এক্স পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ, তাহলে এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ। ওকে, তাহলে এইটা হলো এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ এদিকে, তার মানে এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট। ওকে, তাহলে সরি সরি, এই যে এইটা রেজাল্ট্যান্ট, এইটা রেজাল্ট্যান্ট এইদিকে, তার মানে এইটা হবে রেজাল্ট, তাই তো? আচ্ছা, এখন আমাকে বলো যে এটা ডাইভারজেন্স এবং কার্লের মধ্যে কোনটা আছে কোনটা নাই। নেগেটিভ ডাইভারজেন্স, জিরো কার্ল স্যার। ডাইভারজেন্স তো নাই। স্যার দ্বিতীয়টা একটু আবার চেক করবেন স্যার। দ্বিতীয়টা তো উপরের দিকে হ্যাঁ, হবে চিহ্নটা। আচ্ছা দেখি আমরা। দ্বিতীয়টা হচ্ছে যে তোমার এক্স নেগেটিভ, তাহলে মাইনাস এক্স ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ। ঠিক আছে, এক্স নেগেটিভ ওয়াই তো পজিটিভ, তাহলে এখানে তুমি এক্স নেগেটিভ হয়, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ। ওয়াই তো পজিটিভ, তাহলে মাইনাস এক্স ক্যাপ মাইনাস ওয়াই ক্যাপ। ঠিক আছে, মনে হয় এটা হলো মাইনাস এক্স ক্যাপ, জি স্যার, জি স্যার। আর এটা হলো মাইনাস ওয়াই ক্যাপ। তাহলে এখানে এখানে আমরা ফিগার থেকে বলছি যে নো ডাইভারজেন্স। ঠিক আছে, নো কার্ল। কার্ল কে হবে না বোঝা যায়, কারণ এখানে তো আমার নাই তো,
ঠিক আছে, মানে তীর গুলো একটা মানে সবগুলো একই দিকে ঘুরে একটা বৃত্তাকার ক্লোজ পাথ তৈরি করছে, বা তোমার রাউন্ড একটা ক্লোজ পাথ তৈরি করছে, এমন তো না। স্যার 4 নম্বর কোয়াড্রেন্টে পয়েন্ট -1 ধরলে তো স্যার -x+y হয়। হ্যাঁ তাই তো লিখছি। ধরো আবার লিখি, এখানে দেখাই দেখো -x এদিকে, আর +y তুমি কোথায় দিবা? হেডে দিবা না টেলে দিবা, তোমার খুশি। তো তুমি টেলে দিলা, তাহলে এদিকে, তাহলে কোনটা এটা? এটা না, জি স্যার। রেজাল্টেন্ট নেবো শুধু আমরা। আর যদি টেলে দাও সমস্যা না, এটা -x ক্যাপ টেল, তাহলে এটা রেজাল্ট। দুই ক্ষেত্রে একই দেখাই। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তার মানে একদম মানে তোমার ছোট ক্লাসের কনসেপ্ট গুলো আর রেজাল্টেন্ট কিভাবে বের করে ওই কনসেপ্টটা মাথার মধ্যে থাকলে একেবারে সহজ। তাহলে এটারও ডাইভারজেন্স বের করি। সো ফার্স্টলি ডাইভারজেন্স, তাহলে ডেল ই। ওকে, তাহলে ডেল ই কি হবে? ডেল ই হচ্ছে কি এক্স 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 ক্যাপের কোএফিসিয়েন্ট কে এক্স এর রেসপেক্টে 1, ওয়াই ক্যাপের কোএফিসিয়েন্ট কে ওয়াই রেসপেক্টে -1, তার মানে রেজাল্ট ইজ 0। এন্ড হোয়াট ইজ মানে জাস্ট ইটস কার্ল, তাহলে এটা তো লিখতে পারবো। ওকে, তাহলে এখানে হচ্ছে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। ওকে, আর হচ্ছে এক্স -y 0। বোঝা গেছে না? যায় নাই? হ্যাঁ, তাহলে এখন এটা কিন্তু দেখি আমরা যে এক্স এক্স ক্যাপের কোএফিসিয়েন্ট হবে, ওকে চেক করি জাস্ট 0, সো নাই এক্স ক্যাপ। ওয়াই ক্যাপের কোএফিসিয়েন্ট তো 0, জেড ক্যাপের কোএফিসিয়েন্ট হচ্ছে এটাও 0, তার মানে এটা আলটিমেটলি 0। এই জন্য কিন্তু এটা ডাইভারজেন্সও নাই, কার্লও নাই। ঠিক আছে, বাস হয়ে গেল। আচ্ছা, ডি নাম্বার তোমরা বলো এটা কি ছিল, খাতা থেকে বলো আর কি কি ছিল এটা। স্যার x ক্যাপ x এক্স ক্যাপ এক্স প্লাস y ক্যাপ Plus. y। প্লাস ওয়াই ক্যাপ ওয়াই, গুড। এই তো এটা দেখি, তাহলে এটা কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট সব পজিটিভ, তার মানে দুইটাই এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ, তাহলে এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ সব পজিটিভ। তাহলে এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ সেটা কোন দিকে? এই না, বোঝা যাচ্ছে না? যায় নাই? এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ। ওকে, তাহলে এখান থেকে এক মিনিট, এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ, ও আমি ভুল স্যার করছি। উল্টাই গেছে স্যার। হ্যাঁ ভুল করছি আমি, এটা ধরা পড়ে যায় সাধারণত। হ্যাঁ, অসুবিধা নেই, হেড দাও দাও টেল দাও। তাহলে এইভাবে দেখো, এক্স ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ মানে এই যে এইটা, তার মানে এরকম হবে। আরো দেখাতে চাও অসুবিধা নাই, একটা দেখালেই হবে, সোজা কথা একটা দেখালেই হবে। আচ্ছা, এবার সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু এক্স নেগেটিভ, তাহলে ওয়াই পজিটিভ, তাহলে -x ক্যাপ প্লাস ওয়াই ক্যাপ। ঠিক আছে, তো প্লাস ওয়াই ক্যাপ হচ্ছে এটা, তাহলে এরকম কোন দিকে হেডে বলো আর টেলে বলো, ব্যাপার না, যে কোনো এক জায়গায় বললেই কিন্তু রেজাল্টেন্ট পাওয়া যাবে। তাহলে এটা রেজাল্টেন্ট এরকম। ওকে, থার্ড কোয়াড্রেন্ট, তাহলে থার্ড কোয়াড্রেন্টে এক্স ওয়াই দুইটাই নেগেটিভ, তাহলে -x ক্যাপ -y ক্যাপ, তাহলে -x ক্যাপ আগে দিলাম, তারপরে -y ক্যাপ দিলাম, তাহলে এইটা হলো ডিরেকশন। তার মানে একটা দেখালেই হয় আর কি, আমি দুইটা দেখা ফেলছি মানে সবগুলোই দেখাবো দুইটা। ওকে, এন্ড ফাইনালি ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তাহলে এক্স পজিটিভ মানে এক্স ক্যাপ আগে লিখে নিলাম, ওয়াই নেগেটিভ তার মানে -y ক্যাপ। ঠিক আছে, ওয়াই নেগেটিভ। ওকে, তার মানে এটা হবে এখানে যদি দেখা এরকম কোন দিকে। ওকে, এটা নাই, তাহলে এরকম কোন দিকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটা। এইবার ডাইভারজেন্স আছে না, দেখা যাচ্ছে যে আমাদের দেখি বলতে ডাইভারজেন্স, জি স্যার। পজিটিভ ডাইভারজেন্স স্যার। পজিটিভ ডাইভার, আর এটা চেক করব মানে ভেরিফাই করব আর কি। তাহলে প্রথমে লিখে নেই, ঠিক আছে, পজিটিভ ডাইভারজেন্স, পজিটিভ ডাইভারজেন্স। ওকে, আর জিরো কার্ল,
কার্ল মানে তোমার ওই মানে অ্যারো গুলো নিয়ে একটা বৃত্তাকার বলে ঠিক হবে না, মানে একটা বদ্ধ পাথ তৈরি করতে হবে। ওকে, সো এখানে যেটা আমরা লিখি যে ডেল ডট ই ইজ ইকুয়াল টু এক্স এর কোফিসিয়েন্টকে এক্স ক্যাপের কোফিসিয়েন্টকে এক্স এর রেসপেক্টে, মানে এক্স এবার আসছে রেজাল্ট 1, আর ওয়াই এর কোফিসিয়েন্টকে ওয়াই এর রেসপেক্টে, তার মানে আরেকটা 1, সো দিস ইজ 2। এটা কিন্তু নন জিরো, ঠিক আছে? তো এটার মান যদি জিরো হতো তাহলে বলতাম নো ডাইভারজেন্স। দেখুন পজিটিভ ভ্যালু আসছে, এর জন্য পজিটিভ ডাইভারজেন্স। পজিটিভ ভ্যালু আসছে, এর জন্য পজিটিভ ডাইভারজেন্স। স্যার ঠিক আছে, হ্যাঁ কোশ্চেন। স্যার এখানে জিরো কার্ল মানে তো নো কার্ল। এক্স্যাক্টলি, জিরো কার্ল মানে নো কার্ল, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা এটা ভেরিফাই করব যে আসলেই জিরো আসে কিনা রেজাল্টটা। তাহলে লেট আস রাইট ডেল করেছি, তো এগেন উই রাইট, ঠিক আছে, এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ, আর এখানে হচ্ছে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, আর এক্স এর কোফিসিয়েন্ট এক্স, ওয়াই এর কোফিসিয়েন্ট ওয়াই, জেড এর কোফিসিয়েন্ট 0। এন্ড খুব ভেরি ইজিলি ইউ ক্যান ভেরিফাই, এটা এক এক করে দেখি, এটা নাই, এক্স ক্যাপ নাই, ওয়াই ক্যাপ নাই, জেড ক্যাপ নাই, সো দ্য রেজাল্ট ইজ 0। ঠিক আছে, তো তাহলে এটা হয়ে গেল ডি নাম্বার। তো এখানে দেখো তো তোমার কনসেপ্টটা কিন্তু এই যে অনেকগুলো লাগছে কিন্তু এই কারণে, কনসেপ্টটা যাতে আমাদের ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা ই নাম্বারে। ই নাম্বারটা কি ছিল বলো? স্যার এক্স ক্যাপ ওয়াই। অনলি এক্স ক্যাপ ওয়াই, ভেরি গুড, অনলি এক্স ক্যাপ ওয়াই। তো এটা তো মানে মাত্র একটা ডাটা সোজা, তাহলে এটা আঁকতে চাই, এটা এই। আচ্ছা এখন এখানে দেখি আমরা, যে এখানে রাফটা দেখি আর কি। প্রথমে ফার্স্ট কোয়াড্র্যান্ট, তো এখানে তো মানে এক্সপ্রেশনের মধ্যে শুধু ওয়াই আছে, তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে ওয়াই পজিটিভ। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্র্যান্টে ওয়াই পজিটিভ, সো ওয়াই এর মান মানে যাই দেই এটা কিন্তু এক্স এর দিকে ডিরেক্ট করবে। আর লক্ষ্য করে দেখো যে ওয়াই এর মান যদি 1 হয়, তাহলে এখানে একটা ওয়াই এর মান মনে করে আমি বলি যে এটা 0 1 2 3 এটসেট্রা। তো ওয়াই এর মান 1 হলে এরকম, ওয়াই এর মান 2 হলে কিন্তু এই অ্যারোর দৈর্ঘ্য বাড়ছে কিন্তু। আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে দেখো যে ওয়াই এর মান এটা তো 1, ওয়াই এর মান 1 এ অ্যারো মানে এইটার ম্যাগনিটিউড হচ্ছে 1, ওয়াই এর মান 2 তে কিন্তু ম্যাগনিটিউড হয়ে যাবে দ্বিগুণ, দ্যাট ইজ এটা ডাবল অ্যারো হবে, অর্থাৎ লেন্থের দিক দিয়ে ডাবল হয়ে যাবে। সিমিলারলি এটা 3 তে গেলে 3 গুণ হয়ে যাবে। তার মানে এইখানে যদি আমি মনে করে রাখতে চাই এটা 1, এটা 2, এটা 3, এটা 4 এটসেট্রা, তাহলে এটা হবে কি এইখানে অ্যারোর লেন্থ যা হবে, এখানে অ্যারোর লেন্থ হয়ে যাবে দ্বিগুণ, এখানে অ্যারোর লেন্থ হয়ে যাবে 3 গুণ, এখানে হবে 4 গুণ এটসেট্রা। কিন্তু দেখো খেয়াল করে যে অর্থাৎ ভ্যালুটা ওয়াই এর সাথে প্রপোর্শনাল, তাহলে এটা ফার্স্ট কোয়াড্র্যান্টের কাজ শেষ। আচ্ছা এবার আসো ওয়াই মানে সেকেন্ড কোয়াড্র্যান্ট। স্যার এটা একটু আরেকবার বলবেন? মানে এখানে যেটা হচ্ছে, তুমি যদি একটা চার্ট তৈরি করো, হ্যাঁ ধরো এখানে তুমি প্রথমে নিচ্ছ শুধু মনে করো ওয়াই এর মান, কারণ এখানে এক্স নাই এই জন্য শুধু ওয়াই এর মান, আর তারপর নিচ্ছ তোমার এই ভেক্টরের মান, তাহলে ওয়াই এর মান 0 1 2 3 এটা ফার্স্ট কোয়াড্র্যান্টের সব মানগুলো নিচ্ছি আর কি। তো যখন তুমি ফার্স্ট এটা তো 0 কোনো সমস্যা নাই, আর যখন 1 বসাবো তখন ওয়াই এর মান 1 বসাও, তাহলে ই এর ম্যাগনিটিউড কত? ই এর ম্যাগনিটিউড কত? এখানে যদি ওয়াই এর মান 1 বসাও, এখান থেকে তো আমি হ্যাঁ, তার মানে ই এর ম্যাগনিটিউড কিন্তু ওয়াই এর ম্যাগনিটিউড শুধু। সো এখানে ওয়াই এর মান যখন 1 তখন ম্যাগনিটিউড 1, ওয়াই এর মান যখন 2 তখন ম্যাগনিটিউড 2, ওয়াই এর মান যখন 3 তখন ম্যাগনিটিউড 3, কিন্তু ডিরেকশন সবসময় এক্স অ্যাক্সিসের দিকে, এক্স ক্যাপ দিয়ে আছে তো, তাহলে এটা ওয়াই এর মান যত বাড়বে তার ভ্যালু তত বাড়তে থাকবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এইটা হলো ফার্স্ট কোয়াড্র্যান্টের শেষ। এবার সেকেন্ড কোয়াড্র্যান্টে, তাহলে সেকেন্ড কোয়াড্র্যান্টে কিন্তু দেখো ওয়াই নেগেটিভ, তার মানে ওয়াই এর যে ভ্যালুই ধরো নেগেটিভ ধরতে হবে। ওকে, তাহলে তুমি এখানে ওয়াই এর মান -1 ধরলে ওয়াই নেগেটিভ হলে এই যেহেতু সামনে একটা মাইনাস সাইন চলে আসবে, তাহলে ওয়াই এটা হয়ে যাবে এরকম, তারপর এটা হবে একটু বড়, তারপর এটা হবে আরেকটু বড়, তারপর এটা হবে আরেকটু বড়, এক্স এর মান যত বাড়বে এটা বাড়তে থাকবে। আচ্ছা আর 0 তে কিন্তু 0 হয়ে গেল সেকেন্ড কোয়াড্র্যান্ট। এবার থার্ড কোয়াড্র্যান্ট ওয়াই কি স্টিল নেগেটিভ। ঠিক আছে, থার্ড কোয়াড্র্যান্ট ওয়াই এগেন নেগেটিভ, তার মানে এখনো এরকমই হবে, এই যে এটা একটা, তারপরটা হবে এটা, তারপরটা হবে এটা, তারপরটা হবে এটা এটসেট্রা।
ঠিক আছে? আচ্ছা, এবার ফোর্থ কোয়াড্র্যান্ট। তাহলে ফোর্থ কোয়াড্র্যান্টে ওয়াই কি? নেগেটিভ। ভালো করে কথাটা খেয়াল করো, ফোর্থ কোয়াড্র্যান্টে এক্স পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ। ওকে, তাহলে ওয়াই যদি নেগেটিভ হয় তাহলে এটা কি হবে? ওয়াই নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ দিকে আসছে, তার মানে এটা রেজাল্ট হবে, ঠিক লিখছি? আচ্ছা, থার্ড কোয়াড্র্যান্টটা আবার একটু চেক করো তো, এখানে উভয় নেগেটিভ। হ্যাঁ ঠিক আছে, উভয় নেগেটিভ, তাহলে এটা হলো। আচ্ছা, উপরেরটা আমি চেক করবো, উপরেরটা মনে হয় একটু গ্যাপ থাকতে পারে। এই এই আচ্ছা, উপরে দুটো একটু চেক করো তো, ঠিক লিখছি কিনা। এটা ঠিক আছে, স্যার দ্বিতীয়টা স্যার ওয়াই তো পজিটিভ। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, স্যার তাহলে এক্স দ্বিতীয়টা নেগেটিভ ওয়াই পজিটিভ। ওয়াই পজিটিভ, তার মানে অ্যারোগুলো ঘুরে যাবে, এই অ্যারোগুলো ঘুরে যাবে। স্যার এক্স নেগেটিভ। এক্স্যাক্টলি, কিন্তু ওয়াই আমার তো এক্স বসাতে হচ্ছে না, সো এক্স নিয়ে তো আমার অত চিন্তাও নাই, তাহলে এটা ঘুরে যাবে। এই আচ্ছা, প্রথমে ফিগার থেকে বলো ডাইভারজেন্স এবং কার্লের কথা আর কি। ডাইভারজেন্স আছে কিনা? নাই, কারণ তো যা ঢুকছে না তো। সবই বের হয়ে যাচ্ছে। সো Negative কার্ল। হ্যাঁ, জিরো ডাইভারজেন্স নেগেটিভ কার্ল, জি স্যার। নেগেটিভ কার্ল। সো লেট আস ভেরিফাই। তাহলে একটা ডাইভারজেন্স নাও, ডেল ডট ই। তো এক্স এর কোফিসিয়েন্টকে ওয়াই রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, তাহলে এক্স এর কোফিসিয়েন্টকে এক্স এর রেসপেক্টে, সো জিরো। কারণ এক্স এর কোফিসিয়েন্ট ওয়াই, তাহলে তাকে ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টে, জিরো। আচ্ছা, এবার কার্ল এটা, তাহলে ইকুয়াল টু, এটা লিখে ফেলি। আচ্ছা, অনেক সময় আমি এটা একটু দেখাই দিই, যে অনেক সময় আমাদের সবসময় ডিটারমিনেন্ট ইউজ করতে হবে এমন কথা নাই, ডিটারমিনেন্ট ছাড়াও কিন্তু করা যাবে আর কি। যেমন এটা ডিটারমিনেন্ট ছাড়াই করি, ঠিক আছে? তাই এটা ডেল করাচ্ছি, তার মানে এটা এক্স ক্যাপ, ঠিক আছে, ডেল বাই ডেল এক্স প্লাস ওয়াই ক্যাপ ডেল বাই ডেল ওয়াই। ইফ ইউ ফিল ইজি, নো প্রবলেম যে এটা করা আর কি, ঠিক আছে? ডেল বাই ডেল জেড, এটাকে ক্রস নিচ্ছে হচ্ছে, ওকে, এটা ক্রস, এটার সাথে ক্রস নিচ্ছে হচ্ছে অনলি এক্স ক্যাপ ওয়াই। ওকে, অর্থাৎ শুধু মান বসানো, ডিটারমিনেন্ট বসানো না আর কি। এই যে এক্স ক্যাপ ওয়াই, ইউ ক্যান অলসো ডু দ্যাট। এই যে এক্স ক্যাপের সাথে এক্স ক্যাপ নাই, ওয়াই ক্যাপের সাথে ওয়াই ক্যাপ নাই, জেড ক্যাপের সাথে এক্স ক্যাপ, ঠিক আছে? তো জেড ক্যাপের সাথে সরি, আমরা কি দ্বিতীয়টা আছে, তৃতীয়টা নাই, এটা ওয়াই ক্যাপের সাথে এক্স ক্যাপ। আচ্ছা, তৃতীয় দুইটাই আছে, শুধু প্রথমটা নাই। তাহলে ওয়াই ক্যাপের সাথে এক্স ক্যাপ, তাহলে হলো মাইনাস জেড ক্যাপ, ঠিক আছে? আর এটা হচ্ছে ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, এবার জেড ক্যাপ ক্রস ওয়াই ক্যাপ, কিন্তু আচ্ছা এখানে তো ভ্যালুই নাই, সো ডিরেকশন যাই হোক আসবে না, তাহলে একটা মাইনাস জেড ক্যাপ। দেখো ধরতে পারছো কিনা? ইউ ক্যান অলসো ইউজ দ্য ডিটারমিনেন্ট, মানে তোমার মানে ডিটারমিনেন্ট ইউজ করতে কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি যে মনে করো ডিটারমিনেন্ট ছাড়াই করবা, তাহলে এভাবে করতে পারো। আগেরগুলোতেও করা যাবে এগুলো, এবং অবভিয়াসলি দ্য রেজাল্ট উইল বি দ্য সেম। সো ম্যাথমেটিক্যালিও আমরা দেখছি যে এটা নেগেটিভ কার্ল এবং মানে জিরো ডাইভারজেন্স হয়। ওকে, তাহলে এই পর্যন্ত হইল। আচ্ছা, এফ এ কি ছিল বলো? এফ এ Y কি ছিল? cap Z. হ্যাঁ, বলো অনলি ওয়াই ক্যাপ, Y cap Z. ওয়াই ক্যাপ জেড। আচ্ছা আচ্ছা, এখানে একটা বোঝার ব্যাপার আছে, সেটা হলো যে এখানে কিন্তু মানে আমার এখানে এক্স বলে কিছু নাই, তাহলে অ্যাক্সিসটা শুধু ওয়াই আর জেড দিয়ে দিলে হবে। এটা ওয়াই, ঠিক আছে, এটা জেড। এক্স এদিকে ছিল, দরকার নেই, দিলাম না। এই যে ওয়াই আর জেড, এটা ঘুরাই দিলে হবে, আর কিছু লাগবে না। তাহলে এক্স্যাক্টলি আগের অঙ্কটাই, ঠিক আছে? আগের অঙ্কটা কিন্তু আমি অ্যাক্সিসকে ঘুরাই দিছি। এখন এইদিকে আমি ওয়াই বলছি, তার মানে এখন কিন্তু ওয়াই আর জেড নিয়ে কাজ করতে হবে, এক্স আর ওয়াই নিয়ে না, ঠিক আছে? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে, এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে কি জেড হচ্ছে পজিটিভ, তাহলে যে ওয়াই এর দিকে, এবং মানে জেড এর মান যত বাড়বে, ঠিক আছে, এটার মানে অ্যারো দৈর্ঘ্য তত বাড়তে থাকবে, তাহলে জেড এর মান 1 2 3, আচ্ছা এক্স্যাক্টলি আগেরটা হবে, আগের অঙ্কটাই এই। ওকে, এবং এখানেও তাই, এক্স্যাক্টলি আগের অঙ্কটাই, শুধু আমি একটু অ্যাক্সেস ঘুরাই দিছি, আর কিছু না। ওকে, পারবে না করতে? ঠিক আছে, একটু আগে যেটা দেখছিল ওই অঙ্কটাই, কিন্তু এই অঙ্কটাই, এক্স ক্যাপ ওয়াই জায়গায় আমি ওয়াই ক্যাপ জেড দিয়ে দিছি। ওকে, তার মানে এটা ভেরিফাই এরকম হবে। এই তাহলে এখানেও দেখা যাচ্ছে যে এখানে নো ডাইভারজেন্স, জিরো কার্ল।
ওকে, তাহলে এটা নো ডাইভারজেন্স, সরি জিরো না, এখানে হচ্ছে যে নেগেটিভ কার্ল, নো ডাইভারজেন্স নেগেটিভ কার্ল। দেখি কোথাও আমাদের মানে করতে ভুলেছি কিনা, তাই একটু করো, এটা করে আমাকে এইটা বলো। ঠিক আছে, তো প্রথমে আমি এটার ডাইভারজেন্স নেব। তো অবভিয়াসলি এখানে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ নাই, তাহলে ওয়াই ক্যাপের কোএফিসিয়েন্টকে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করার কথা। সো এখানে হবে ডেল বাই ডেল ওয়াই অবজেক্ট, সো জিরো, ইট কনফার্মস দ্যাট নো ডাইভারজেন্স। কার্লটা কেমন ছিল, যে এই ইজ ইকুয়াল টু, সো করো দেখি, করে আমাকে রেজাল্টটা বলো তো কত আসে। মানে ইউজ মানে ডিটারমিনেন্ট অর ডাইরেক্ট। জেড ক্যাপ স্যার, জেড ক্যাপ আসে। জেড ক্যাপ আসে, নেগেটিভ কার্ল। জেড ক্যাপ না মাইনাস জেড ক্যাপ? Sir, মাইনাস minus হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের তো মানে ফিগার বলছে নেগেটিভ কার্ল আসতে হবে, সুতরাং ম্যাথমেটিক্যালি মাইনাস আসতেই হবে। সো আমি করে দিলাম না, বাট রেজাল্টটা কনফার্ম করলাম, ঠিক আছে। মাইনাস এক্স ক্যাপ মাইনাস, মাইনাস এক্স ক্যাপই তো হওয়ার কথা, জেড ক্যাপ না তো। জি স্যার মাইনাস এক্স ক্যাপ হবে। এক্স ক্যাপ, হ্যাঁ হ্যাঁ, মাইনাস এক্স ক্যাপ নট জেড ক্যাপ। স্যার মাইনাস এক্স ক্যাপ আসছে। স্যার মাইনাস এক্স ক্যাপ হ্যাঁ হ্যাঁ, ঠিক করে দিলাম এটা, মাইনাস এক্স ক্যাপ। তার মানে এই যে ওয়াই এবং জেড এর উভয়ের উপরে লম্ব দিক যেটা, ঠিক আছে, ওইটা নিয়ে কাজ করবে আর কি। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান মনে হয় না, দ্য লাস্ট ওয়ানটা কত এটা বলো। ফাই ক্যাপ, ফাই ক্যাপ, ফাই ক্যাপ। ওকে, তাহলে ফাই ক্যাপ এটা, তাহলে এটা কিন্তু দেখো যে প্রথম কথা হলো এটা কিন্তু তোমার সিলিন্ড্রিক্যাল সিস্টেমে, তাই না, এবং ডিরেকশন হচ্ছে ফাই ক্যাপ। তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে যে এটা খেয়াল করো যে সিম্পলি কি হবে, তো ফাই ক্যাপ কোন ডিরেকশন, ফাই ক্যাপ হচ্ছে একটা বৃত্তাকার ডিরেকশন এরকম, এবং এটা পজিটিভ ফাই ক্যাপ আছে, তার মানে এইদিকে হবে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমি তো বলতে পারি যে এটা ফিগার থেকেই বলা সম্ভব, হ্যাঁ, যে এটা কিন্তু নো ডাইভারজেন্স জিরো কার্ল, সরি এটা পজিটিভ কার্ল। এইটা হোমওয়ার্ক নিজে শেষ করবো আর কি। কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলো। স্যার যদি স্যার মাইনাস ফাই হতো তাহলে স্যার কি ক্লকওয়াইজ ঘুরতো স্যার? অবশ্যই অবশ্যই, একটা মাইনাস ফাই ক্যাপ হলে ক্লকওয়াইজ করতো, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে তুমি যেটা করবা সেটা হলো যে আমি কিন্তু বলেছিলাম যে ওই যে জাস্ট ফর্মুলা বসাও, এটা ডু ইট, এটা ম্যাথমেটিক্যালটা নিজে করবা। তাহলে এখন ফর্মুলা বসে হিসাব করবা, কিন্তু তোমার কার্টেসিয়ানের ফর্মুলা না, এখন তোমাকে বসাতে হবে কিন্তু কিসের ফর্মুলা, ঠিক আছে, যে সিলিন্ড্রিক্যালের ফর্মুলা বসাতে হবে। ওকে, তো আমাদের ওই যে 1/r দিয়ে মনে আছে তো, 1/, ছোট হাতের আর, হ্যাঁ, এবং ওই যে ভিতরেও আর গুণ আছে যেখানে যেখানে ডিটাটা আছে, তো ওইভাবে করে এটা করবা, করে এটা কনফার্ম করবা ঠিক আছে কিনা। সবগুলো আমি করে দিলাম, এটা একই প্রসিডিওরটা নিজে করে ফেলবা। আচ্ছা, এখন এখানে দেখো যে প্রবলেম 11 দেখো, এখানে একটা খুব সুন্দর একটা প্রবলেম আছে, তোমাকে ফিগার দেখে বলতে হবে, ঠিক আছে, যে তোমার এখানে ডাইভারজেন্স আছে কি নাই, যদি থাকে তাহলে কি ধরনের ডাইভারজেন্স। ওকে, প্রথমটা তো ইজি, এ নাম্বার বলো। স্যার একটা পজিটিভ কোশ্চেন ছিল ডাইভারজেন্স। হ্যাঁ, কোশ্চেন। স্যার, আমরা এক্সামের সময় কি স্যার ম্যাথমেটিক্যালি স্যার দেখিয়ে দেব? যদি বলে ভ্যালুটা? যদি বলে তো দেখাবা, না আচ্ছা বললে দরকার নাই। আচ্ছা, এরকম বলো, এ নাম্বারটা কি ধরনের ডাইভারজেন্স যদি থাকে। পজিটিভ ভেরি ডাইভারজেন্স। গুড, পজিটিভ Positive. ডাইভার্স লিখলাম, পজিটিভ ডাইভারজেন্স। আচ্ছা, দ্বিতীয়টা কিন্তু এইদিকে অ্যারো, ঠিক করে দিচ্ছি, এটা ছোট ফিগার দেখা যাচ্ছে না, এইদিকে অ্যারো। জাস্ট কমেন্ট ডাইভারজেন্স আছে কিনা, থাকলে কোন দিকে, মানে স্যার নো ডাইভারজেন্স। নো ডাইভারজেন্স কেন? স্যার এটা তো শুধু একদিক দিয়ে মানে চলে যাচ্ছে, এক মানে লাইক ওই যে একটা পাইপের মধ্যে তো পানি ঢুকে বের হয়ে যাওয়ার মতো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে ম্যাথমেটিক্যালি, হ্যাঁ, যে এখানে
এটা কিন্তু মানে সমান অ্যারো সবগুলো না, জি সমান অ্যারো না, সমান অ্যারো, তাহলে কিন্তু এখানে এবং জেড এর দিকে যাচ্ছে। তাহলে যদি বি নাম্বারটা একটু বিস্তারিত দেখাই, তাহলে এখানে ধরো এটা এ ভেক্টর দিয়ে বললাম যে এ ভেক্টর ইজিক্যাল টু কে জেড ক্যাপ না, জি স্যার। এটা বোঝা যাচ্ছে কে জেড ক্যাপ, মানে সবগুলো এভাবে করা যায়, কিন্তু এই জন্য আমি একটা মাঝের ট্যাটলি দেখাই দিচ্ছি আর কি, কে জেড ক্যাপ। তাহলে এটা ডাইভারজেন্স যদি বের করো তাহলে কি দাঁড়ায়, জেড ক্যাপের কোফিসিয়েন্টকে জেড এর স্পেক্ট্রাল ডিফারেন্সিয়েশন, বাকি দুটো তো নাই, তাহলে এটা রেজাল্ট জিরো। মানে আমি বলছি যে এভাবে বের করতে পারো আর কি সবগুলা। আচ্ছা ওকে, এটা তৃতীয়টা, আচ্ছা বি নাম্বার তাহলে কি হইলো, বি নাম্বার হচ্ছে জিরো, জিরো ডাইভারজেন্স। আচ্ছা সি নাম্বার, এটা তো অ্যারো এদিকে, অ্যারো এদিকে কিন্তু এনি কোশ্চেন, মানে এই কিন্তু অ্যারো, এই যে ক্রমান্বয়ে অ্যারোটা বাড়ছে, কিন্তু এইদিকে এই ক্রমান্বয়ে অ্যারোটা বাড়ছে, খেয়াল করো। তাহলে এটা ম্যাগনিটিউড কনস্ট্যান্ট না, সি নাম্বার, ম্যাগনিটিউড ইজ নট কনস্ট্যান্ট। তাহলে এখানে যখন আমরা লিখবো তখন এটা আমরা লিখবো যে জেড ক্যাপ জেড টাইপের কিছু একটা, কারণ জেড মানে কিন্তু খেয়াল করো যে যত জেড এর মান বাড়ছে তখন অ্যারো লেন কিন্তু বাড়ছে। ওকে, সুতরাং এইটা যখন আমি ডাইভারজেন্স নেব, ধরো আমি এটা ডাইভারজেন্স নিচ্ছি আর কি, নিলে জেড ক্যাপের কোফিসিয়েন্টকে জেড এর রেসপেক্টিভ ডিফারেন্সিয়েশন, মানে এটা কিন্তু ডাইভারজেন্স আছে, এন্ড ডাইভারজেন্স এটা পজিটিভ ডাইভারজেন্স। তাহলে এইভাবে আমরা ধরে নিয়ে করতে পারবো আর কি। সো দিস ইজ পজিটিভ ডাইভারজেন্স। স্যার 3 নম্বরটার কি কোনো স্যার প্র্যাকটিক্যাল এক্সাম্পল হবে? এই যে এটা এই যে ইকুয়েশন, ফিগার দেখে বলা যায় না এটা, মানে ফিগার দিকে স্যার আমরা ধরতে মানে জিনিসটা ধরতে পারতেছি না। মানে ব্যাপার হচ্ছে কি যে তোমার যদি লেন্থ ভ্যারিয়েবল হয় তত ডিফারেন্সিয়েশন জিরো হয় না। জি স্যার। ঠিক আছে, এই জন্য এটা ডাইভারজেন্স জিরো হবে না। ঠিক আছে, এই জন্য এটা কিন্তু পজিটিভ ডাইভারজেন্স হয়ে যাবে। যেমন প্রথমটারও লেন্থ ভ্যারিয়েবল, অর্থাৎ কমানে অ্যারোটা কিন্তু বাড়ছে। ওকে, প্রথমটা যদি সমান লেন্থের অ্যারো হইতো তাহলে কিন্তু ওটাও জিরো হয়ে যেত। ওকে, তাহলে এটা তো মানে চিন্তা করে দেখার ব্যাপার আছে, এটা অন্যগুলো ঠিক আছে, সমস্যা নাই। স্যার যে ক্লাসে এক্সাম্পল দিয়ে কিছু বলছিলেন তো, মানে 3 নম্বরের ক্ষেত্রে কি সমান অ্যারোর ক্ষেত্রে বলছিলাম এটা, আচ্ছা মানে তোমার ভ্যারিয়েবল অ্যারো না। আচ্ছা জি স্যার। ঠিক আছে, তো এই জন্য এটা তোমার ইনস এন্ড আউটস একেবারে তোমার প্রত্যেকটা ধরে ধরে বুঝতে গেলে কিন্তু তোমার টিউটোরিয়ালের প্রবলেম গুলো সাথে দেখতে হবে, কারণ অনেক সময় এমন হয় যে আমরা ওই সময়ের মধ্যে একেবারে সকল ধরনের প্রবলেমকে ইনক্লুড করতে পারি না। ওকে, কিন্তু এখানে যেমন বইয়েও কিছু প্রবলেম আছে, কিন্তু যে প্রবলেম গুলো দেখা যাচ্ছে যে তোমার এখানে ওই ক্লাসে থিওরি ক্লাসে হয়তো আমরা দেখ করছি থিওরি বোঝার জন্য করছি, এখানে কিছু অঙ্ক করলাম, এখানে কিছু অঙ্ক মানে সব নট যে বইয়ের সব অঙ্ক তো আর করি নাই। তাহলে ওইগুলাতে আবার যখন করতে যাবা তখন যদি এই ধরনের প্রবলেম দেখো এবং খটকা লাগে তাহলে আবার জিজ্ঞেস করবা। ঠিক আছে, আচ্ছা আর একটা তো কাজ এখন থেকে তোমরা করতে পারো আর কি, সেটা হলো যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে যে টিউটোরিয়াল ক্লাসে জিজ্ঞেস করবা, তাহলে আর একটা উপায় বলে দিচ্ছি, এই উপায় করতে পারবা। টিউটোরিয়াল ক্লাসের আগে যে কোনো দিন মেইল করে রাখবে একটা, তাহলে ওই প্রবলেমটা আমি হুবহু এই মানে স্লাইডে তুলে বুঝাই দেবো। আমি তো সব মেইল চেক করি সবসময় আর কি। হ্যাঁ, তো তুমি যে হয়তো তোমার একটা প্রবলেম মনে হচ্ছে যে এটা ব্যাখ্যা দরকার আরো, ক্লাসে করছি তাও, তাহলে এমন কিছু প্রবলেম যদি তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে ওইটা আগে থেকে মেইল করে রাখবা টিউটোরিয়াল ক্লাসের আগেই। ওকে, তাহলে মেইল করে রাখলে হবে কি ওই প্রবলেমটা আমি টিউটোরিয়াল ক্লাসে ইনক্লুড করে দিব। আর চেষ্টা করবো যে এরপর থেকে মানে ক্লাস টেস্ট যখনই হবে ওটার ইমিডিয়েট পরের টিউটোরিয়ালে ওটা সলিউশন থাকবে ইনশাল্লাহ। সলিউশন কিন্তু আমার করা থাকে, কারণ আমার তো খাতা দেখতে হয়, এই জন্য আমার রিটেন সলিউশন থাকে সবসময়। কিন্তু রিটেনটা পোস্ট করলে যেটা হয় সেটা হচ্ছে আমি এলএমসি দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু ওই একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে যে একটা প্রবলেম করে তারপরে ওইটাকে পোস্ট করা আর তোমার ওই প্রবলেমটা নিয়ে ক্লাসে ডিসকাস করা, এই দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ ডিসকাস করলে উপকার বেশি হবে। আর আমি একটা করে গাইড বইয়ের মতো মনে করে আমি একটা অঙ্ক করে সলভ করে সলিউশনটা রিটেন অবস্থায় তোমাকে হাতে ধরাই দিলাম,
আই এম নট শিওর যে ওটা কেউ দেখবে। ঠিক আছে, আচ্ছা এটা মানে বি কেয়ারফুল আর কি। এই জন্য স্যার এভাবে স্যার ভালো হয় স্যার। এটাই ভালো। এটা মানে তবে ক্লাস যদি হঠাৎ খুলে যায় তাহলে তো আমি নিজেই পারবো না আসলে, তখন তোমাদের দায়িত্ব বেড়ে যাবে, তখন তোমাদের রুমে এসে করতে হবে আর কি। ওকে, তো সম্ভাবনা খুবই কম। তারপরেও আমি বলছি যদি ক্লাস মনে করো যে হয়তো এমন হলো যে মানে ফর এক্সাম্পল মনে করো যে তোমার মিডের পরে একটু খুলে দিল আর কি, তো যদি এরকম হয় আর কি, হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে যদি হয় তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে টিউটোরিয়াল ক্লাস অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, তখন তোমাদের একটু রুমে এসে সলভ করতে হবে এগুলা। তো জিজ্ঞেস করবা, কোনো সমস্যা নেই। ঠিক এইভাবে হয়তো ওই সময় একটা শর্ট ওয়ার্কবুক দিতে পারি শুধু ওই অংশের জন্য, মানে এটা ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে। আর যদি অনলাইনে ক্লাস হয় তাহলে এটা চলবে ইনশাল্লাহ। ওকে, তা এটা হবে আর কি। তাহলে এটার সুবিধা, কারণ এখন যেটা করছে এটা কিন্তু নির্ভুল সমাধান হচ্ছে। আর ওয়ার্ড বুকে মানে এমন হয়েছে যে স্টুডেন্টরা একেবারে যা তা লিখে সবাই মিলে দেখা যাচ্ছে যে আমার সাথে ডিসকাসও করে নাই, নিজের মতো করে লিখে ওয়ার্ড বুক জমাচ্ছে, প্রচুর ভুল আছে। ঠিক আছে, আর যেহেতু আমার থেকে ভেরিফাই করে নাই এর জন্য ভুলটা সহই প্রপাগেট করে গেছে। পরের টাইম স্টার স্টুডেন্টরা ওগুলো আগের টাইম স্টার স্টুডেন্ট থেকে অনেক সময় সংগ্রহ করে, তো সংগ্রহ করে দেখছে যে ওইখানে ভুল আছে, নিজে তো ভেরিফাই করে নাই, ওইখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় দিয়ে দিছি মনে করো। তো যে ঠিক আছে প্রশ্ন তো কমন পড়ে গেছে, তাহলে এটা ওয়ার্কবুক থেকে আনসারটা তুলে দিই। তো দেখা গেল যে সবাই হয়তো ওয়ার্কবুক থেকে তুলছে, সবারই ভুল। এটা এটা গত টাইম স্টারের অভিজ্ঞতা থেকে বললাম আর কি কথাটা, কেন আমি তো কেটে দিয়ে দেবো তাই না। তো স্টুডেন্টটা স্ক্রিনশট পাঠিয়েছে যে আগের ওয়ার্কবুকের সলিউশন এরকম ছিল, তো সলিউশন তো আর আমি করে দিইনি, তোমার স্ক্রিনশট দিয়ে কি হবে। আমার কাছে আমি আগে বলেছি যে আমার কাছে তো অফিসিয়াল সলিউশন আছে, এইটা তো আমি যদি ওপেন করে দেই তাহলে তো আর এটা ওয়ার্কবুক হিসাবে দেওয়ার কোনো মানে হয় না, এই জন্য দেওয়া হয় না। ঠিক আছে, তো এই জন্য তোমরা এইবার কার্ডটা এগুলো খুব মানে নির্ভুল হওয়ার কথা আর কি ইনশাল্লাহ। ওকে, তারপরে যেগুলো ইনকমপ্লিট রাখছি বা দুই একটা ছোটখাটো হিসাব নিকাশ যেগুলো ইনকমপ্লিট রাখছি বাসে করে ফেলবা, তাহলে তো ওই ভুলগুলো ধরা পড়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এটা হলো প্রবলেম 11। আচ্ছা, আরেকটা খুব ভেরি গুড প্রবলেম, এটা একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম আর কি অ্যাপ্লিকেশন। বলা হচ্ছে যে এ সার্টেন হিল, ঠিক আছে, একটা মানে ছোট পাহাড় মতো আর কি, যার উচ্চতাটা দেওয়া আছে এরকম একটা ফাংশন দিয়ে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এরকম একটা ফাংশন দিয়ে দেওয়া আছে। তো ঘটনাটা হলো এরকম যে এখানে বলা আছে যে এক্স এক্স ইজ দ্য ডিস্টেন্স, ঠিক আছে, মানে ইস্ট অফ সাউথ, মানে ইস্ট মানে এটা তো ইস্ট আমরা জানি তাই না, আর এটা হলো নর্থ। এটাকে যদি নর্থ ধরি, নর্থের ডানে হচ্ছে ইস্ট থাকে আর বামে হচ্ছে ওয়েস্ট থাকে। এখন বলা হচ্ছে কি যে একটা হিলের উচ্চতাটা এই যে এক্স আর ওয়াই দেওয়া আছে এরকম কিছু একটা, তাহলে বলা আছে যে এই উচ্চতা অর্থাৎ ঠিক ধরো একেবারে শীর্ষ যদি বলি তাহলে এটা মনে করো যে এক্স কমা ওয়াই এইটা, তো এইটা গিভেন আছে এইভাবে। আচ্ছা, এক নাম্বার হলো বলছে যে হোয়ার ইজ দ্য টপ অফ দ্য হিল লোকেটেড। প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করো। তো হোয়ার ইজ দ্য টপ এই কথাটার অর্থ কি? তো হোয়ার ইজ দ্য টপ এই কথাটার অর্থ হলো যে এক্স এর, ঠিক আছে, মানে কোন মানের জন্য, আর ওয়াই এর কোন মানের জন্য একেবারে মানে শীর্ষটা পাওয়া যাবে এটা। তো একটা পাহাড়ের শীর্ষে মোটামুটি ধারণা করা যায় যে এই জায়গায় স্লোপটা 0, মানে হিল বা একেবারে শীর্ষে যেটা স্লোপটা 0 হয়, তো স্লোপকে বলে গ্রেডিয়েন্ট। মানে আমরা তো এই যে ডেল মনে করি আমরা কি করছি, 3 সাইডে 3টা, দ্যাট ইজ এক্স ক্যাপ ডেল বাই ডেল এক্স অফ সামথিং। তো এই মানে ধরো ডেল এইচ যদি বলে, তো ডেল এইচ বাই ডেল এক্স এই টার্মটা আসলে কি, তোমার এখানে হচ্ছে এক্স এর রেসপেক্টে এইচ এর এখানে এইচ দিয়ে আছে এই জন্য বললাম, এখানে তো এইচ এর স্লোপটা না, তাহলে এইটা তোমাকে মানে হোয়ার ইজ দ্য টপ মানে টপ অফ দ্য হিল লোকেটেড, ঠিক আছে, এই কথাটার অর্থ হলো এমন বিন্দু বের করো যেখানে এটার গ্রেডিয়েন্ট 0। গ্রেডিয়েন্ট মানে কি, স্লোপ না, স্লোপ 0। তার মানে মানে এই নাম্বারের দিয়ে আমি বলি যে হোয়ার ইজ দ্য টপ অফ দ্য হিল লোকেটেড, এই কথাটার অর্থ হলো যে এট দ্য টপ, আমরা লিখতে পারি যে এট দ্য টপ, ঠিক আছে, এটা গ্রেডিয়েন্ট 0, দ্যাট ইজ ডেল এইচ ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে ডেল এইচ যদি 0 হয় তাহলে এখান থেকে আমি প্রথমে এক্স ক্যাপ দেই, এটা বের করতে চাই, তাহলে এক্স ক্যাপ দিয়ে এক্স এর রেসপেক্টে রিফারেন্স করে ফেলি। ওকে, তাহলে 10 ইজ কনস্ট্যান্ট বাইরে থাকুক,
ওকে, আর ভিতরে তাহলে কি প্রথমে এক্স ক্যাপ দেই, তারপর এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি। তাহলে এক্স এর ডিফারেন্সিয়েট করলে হবে 2x 2y, তাহলে লিখলাম 2y। ওকে, তারপর হচ্ছে -6x। আচ্ছা, এটা তো নাই, এটা হলো -18, তাহলে -18। আর কোনটা নাই? তাহলে এটা হলো একটা হইলো, অর্থাৎ এক্স ক্যাপের সাথে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন প্লাস ওয়াই ক্যাপের সাথে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। তাহলে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে কত? 2x না? তো 2x, আচ্ছা মাইনাস এটা হবে 8y, আর এখানে প্লাস 28। ওকে, ইন্টু ওয়াই ক্যাপ আগে লিখেছি ইজ ইকুয়াল টু 0। মানে সোজা কথা, একটা পাহাড়ের একদম শীর্ষে, একেবারে শীর্ষে কিন্তু তার কি হয়? স্লোপ 0 হয়। স্লোপ 0 মানে কি? এখানে এক্স আর ওয়াই দুইটা দিয়ে আছে, তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলেও 0, ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলেও 0। এই জন্য বলা হচ্ছে কি যে যেহেতু এটা রাইট সাইড 0, পৃথক ভাবে এই দুইটাই কিন্তু 0, তাহলে এটা সমান 0, এটা সমান 0। তার মানে উই ক্যান রাইট, ঠিক আছে, 2y - 6x - 18 ইজ ইকুয়াল টু 0 একটা, আর এখানে হচ্ছে 2x - 8y প্লাস 28 ইজ ইকুয়াল টু আরেকটা 0। সো সলভ দেম, সলভ করে x আর y পেয়ে যাবা। ঠিক আছে, তো এটা মনে হয় সলভ করলে -2,3 আসে। তার মানে আমি এখানে শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট না, এক্স যেহেতু নেগেটিভ, তার মানে এইটা এইদিকে অবস্থিত, এখানে কোথাও। মানে আমার আঁকাটা তো আন্দাজে দেওয়া, এটা মানে এক্স্যাক্টলি বের হয়ে গেল। তো -2,3 তে হচ্ছে টপ, তাহলে -2,3 কোনটা? এটা যদি 0 হয় তাহলে -2 হচ্ছে এটা, আর 3 হচ্ছে এটা। তো এটা মনে করো কিলোমিটারে ছিল, সুতরাং 2 3 ছোট সংখ্যা থেকে তো অসুবিধা নাই হিসাব করা, কারণ এটা যদি কিলোমিটার বা মাইলে থাকে তাহলে এই দিকে হচ্ছে 2 কিলোমিটার নেগেটিভ দিকে, আর উপরের দিকে হচ্ছে 3 কিলোমিটার। তাহলে এটা যে -2,3 হচ্ছে তার টপ হয়ে গেল, এটা একটা। আচ্ছা, এরপরে সেকেন্ড যেটা বলছে সেখানে হচ্ছে হাউ হাই ইজ দ্য হিল। তাহলে এই যে এক্স আর ওয়াই এর মান যেটা পেয়েছি সেটা আমি এইখানে বসাই দিলেই হিলের হাইটটা পেয়ে যাবো। ঠিক আছে, তার মানে ওই যে এক্স ইজ ইকুয়াল টু -2 আর এক্স মানে তোমার এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 3, ওইটা ওই গিভেন 1 নাম্বার ইকুয়েশন মনে করো এটা, তাহলে এখানে বসাই দেবো। ওকে, তাহলে বি নাম্বার, তাহলে বি নাম্বার হচ্ছে পুট সিম্পল, পুট এক্স ইজ ইকুয়াল টু -2 অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে, অ্যান্ড গেট, ঠিক আছে, এই ঠিক আছে, দেয়ারফর এটা এইচ অফ কত? এই যে -2,3। তাহলে ওই যে বড় একটা এক্সপ্রেশন প্রথমেই দেওয়া ছিল, এটা বসাই দাও, তাহলে এটা একটা ভ্যালুটা পাবা। 720 ইউনিট জাতীয় কিছু, আমি কোনো ইউনিট দেই নাই, কিলোমিটার বা এই জাতীয় কিছু দেই নাই, তাই 720 মনে করো এটার এত ইউনিট। ঠিক আছে, আচ্ছা, তারপরে সি নাম্বারে কি বলছে? সি নাম্বারটা একটু বোঝার ব্যাপার আছে, দেখো বলছে কি যে হাউ স্টিপ ইজ দ্য স্লোপ। ঠিক আছে, এখানে মনে করো যে মানে ফিট পার ভুলে যাও, আমি জাস্ট এটা ইউনিট চেঞ্জ করে দিচ্ছি, ইউনিট কোথাও দিয়ে এটা, এটাও দরকার নাই। আচ্ছা, এট এ পয়েন্ট অফ 1 মাইল নর্থ অ্যান্ড 1 মাইল ইস্ট, ঠিক আছে, অফ দ্য সাউথ হ্যান্ড। তার মানে মানে সোজা কথা হলো যে এক্স এর দিকে 1 কিলোমিটার, ঠিক আছে, আর ওয়াই এর দিকে কত? এটা মানে 1, আচ্ছা 1 মাইল নর্থ আর 1 মাইল ইস্ট, তার মানে 1 বিন্দুতে এটার স্টিফনেস কত, মানে 1 বিন্দুতে গ্রেডিয়েন্টের মান কত, এটা আমি লিখে দিচ্ছি। এটা সি নাম্বার এটা বলতে চেয়েছে সেটা হলো যে অ্যাট 1 পয়েন্ট, ঠিক আছে, এটা গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু হোয়াট, এইটা হলো আমাদের রিকোয়ারমেন্ট। এটা ছিল কোশ্চেন। সুতরাং আমি প্রথমে ডেল অফ এইচ বের করি। ওকে, তো ডেল অফ এইচ যদি আমি বের করি তাহলে এখানে কি ছিল সেটা থেকে ডেল অফ এইচ বের করে ফেলো আবার। ঠিক আছে, এটা ডেল অফ এইচ ওই বিন্দুতে ভ্যালুগুলো বসাও। ঠিক আছে, তাহলে এক্স ক্যাপ এখানে বসাই দাও, এই যে 1 বসাই দাও, তাহলে বসাই দিলে এক্স ক্যাপ আর ওয়াই ক্যাপ হিসাব করে বের হয়ে যাবে। ওকে, তাহলে 1 বসালে এখানে কত আসে? এটা এটা 1, এটা 1, হিসাব করে একটা কিছু আসবে। আসলে ওইখান থেকে ডেল এইচ এর মান, তাহলে আমি হিন্ট দিই এটা। ঠিক আছে, হিন্ট হচ্ছে এটা ডেল মানে ডেল এইচ আগে বের করবা, বের তো করাই আছে। তাহলে পুট 1, ঠিক আছে, ইন অ্যাবভ ডেল এইচ আর কি, এইটা এখানে যা আছে ওইটাতে বসাবো আর কি। স্যার এই 1টা কেন নিলাম এটা বুঝতে পারছি না। এটা কোশ্চেনের মধ্যে আছে, কোশ্চেন দেখো, কোশ্চেন বলছে যে অ্যাট এ পয়েন্ট 1 মাইল নর্থ অ্যান্ড 1 মাইল ইস্ট,
ঠিক আছে, তার মানে আমি কিন্তু মানে নর্থটাকে ওয়াই অ্যাক্সিস ধরছি আর ইস্টটাকে ধরছি এক্স অ্যাক্সিস। ওকে স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তার মানে যে এখানে এখানে সব জায়গায় মাইল বলে আসলে তোমার এখানে ইউনিটটা বলা হইতো আর কি, তো এখানে মনে করো 1 ইউনিট বললে বেটার আর কি। যাক, ওটা পরীক্ষার প্রশ্নে যখন সেট করবো তখন অনেক হিসাব নিকাশ করে এগুলো বলা হবে আর কি, যদি থাকে এই ধরনের কোশ্চেন। আর এখানে 1 মাইল ইস্ট মানে হচ্ছে এক্স এর মান 1, ওয়াই এর মানও 1। তাহলে হিন্সটা হলো এই যে এক্স এর মানও 1, ওয়াই এর মানও 1, ওই কন্ডিশনে গ্রেডিয়েন্ট কত। ঠিক আছে, তাহলে প্রথমে ডেল এইচ আগে বের করবা, বের করাই আছে, ওই জায়গাটাতে তুমি 1 1 বসাই দিবা। বসাই দিলে ডেল এইচ যেটা হবে ওইটাই হচ্ছে আমাদের আনসার। স্যার তার মানে আমরা এবিসি যেটা করেছি, আমরা এটা হচ্ছে গ্রেডিয়েন্টটা যেভাবে বের করেছি ওটা করার পরে -2 আর 3 যেভাবে বসিয়েছি আমরা 1 আর 1 ওইভাবে বসাবা। তার মানে অনেকটা ঘটনাটা এরকম আর কি, যে এইটা হচ্ছে আমাদের হিলটা। ঠিক আছে, এখন এইটা বের করছি শুরুতে, এবং এটা ছিল যে এটা -2 আর এটা 3, এটা মাইলে ছিল মনে হয়, তাহলে -2, 3। ঠিক আছে, এইটা হচ্ছে এটা মানে টপ আর কি। ধরে নেওয়া হয় যে একটা পাহাড়ের টপে তার স্লোপ 0 হবে, তো 3 ডাইমেনশনাল স্লোপটা কিন্তু আসলে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এখন প্রশ্ন বলতেছে কি যে 1 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট কত, তাহলে 1 1 কোন বিন্দু, এটা 1, এটা 1, আর 1 হচ্ছে এটা উচ্চতা 1, এদিকে 1, তার মানে এই বিন্দুটাতে গ্রেডিয়েন্ট কত, এই জায়গায় ডেল এইচ কত, কত মানে 0 না, কত, এটা বের করতে বলছে। ঠিক আছে, তো এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। এনি কোশ্চেন এতটুকুর মধ্যে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমে যাই। স্যার এক্স ওয়াই এর ভ্যালুটা 1 1 এ বসালে কি আমাদের অ্যান্সার? এক্স্যাক্টলি, হ্যাঁ ওটাই বলছি আর কি। আচ্ছা, তো আমরা একটু চার্জ ডেনসিটির কিছু অঙ্ক দেখেন, এগুলো অলরেডি শেষ করছি আমরা। আচ্ছা, তো এখানে দেখো একটা কোশ্চেন বলা আছে যে রো এল ইজিক্যাল টু 2x + 3y - 4z কুলম্ব পার মিটার। তো এখানে একটা লাইন সেগমেন্ট দেওয়া আছে, যার স্টার্ট পয়েন্ট হচ্ছে 215 আর এন্ড পয়েন্ট হচ্ছে 436, এরকম ব্যাপারটা। এটা একটা লাইন সেগমেন্ট দেওয়া আছে যার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 215 আর এখান থেকে এন্ড পয়েন্ট হচ্ছে 4,3,6। এই তাহলে এইটার উপরে যে একটা করে যে লাইন চার্জ হয়ে দেওয়া আছে, ওকে, দিয়ে বলছে কি এই যে টোটাল চার্জ বের করো, এবং এইটুকুর মধ্যে রো এল ইজ গিভেন, তাহলে রো এল ইজ গিভেন, তাহলে এটা কত আসে 2x + 3y - 4z। তো নিয়ম অনুযায়ী আমি কি করব, এটার উপরে ছোট্ট একটা যে কোনো জায়গায় একটা ছোট্ট লেন ধরবো ডিএল, কারণ এটা তো লাইন চার্জ, এবং ওই ছোট্ট ডিএল এর উপরে যে পরিমাণ চার্জ আছে ওইটাকে ডিকিউ ধরবো। এবার আমি ফর্মুলা লিখবো, ডিকিউ ইজ ইকুয়াল টু রো এল ডিএল। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, কিউ বের করতে হবে, তাহলে কিউ বের করবো ইন্টিগ্রেশন অফ রো এল ডিএল তো ওভার দিস লাইন। এখন এখানে একটা ঘটনা আছে, ঘটনা হলো এই খুব মারাত্মক ঘটনা, কিন্তু খেয়াল করো, এটা হলো রোয়েল হচ্ছে, রোয়েল কিন্তু কনস্ট্যান্ট না, দেখো এখানে 2x + 2y - 4z আছে, এটা তো বসাও, ধরো এটা বসালে ডিএল তো এই যে এতটুকু, এই যে এখানে ছোট্ট একটা লেন্থ এতটুকু। এখন ডিএল এর মধ্যে কি আছে তোমার, কিন্তু আবার এই যে মানে এক্স ওয়াই জেড এগুলো কিন্তু আছে। তো আমি ইন্টিগ্রেট করার সময় আমি যদি সবগুলোকে একই ভেরিয়েবলে না যেতে পারি তাহলে তো ইন্টিগ্রেট করতে পারবো না। ওয়ান অফ দ্য মানে বিগ প্রবলেম এই অঙ্কের। এই জন্য আমি করবো কি, তা আমি মানে এই যে এখানে এক্স আর এক্স ওয়াই জেড এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আগে লিখে নেব। তো 3 ডাইমেনশনালে তোমাদেরকে যার এন্ড পয়েন্ট হচ্ছে 2,1,5 আর যার স্টার্ট পয়েন্ট হচ্ছে 2,1,5 আর এন্ড পয়েন্ট হচ্ছে 436, তো হোয়াট ইজ ইটস ইকুয়েশন, মনে আছে কিনা? মানে ধরো দুইটা বিন্দু থাকলে ইকুয়েশন কি হইতো, ধরো জেড নাই মাত্র দুইটা বিন্দু আছে, তাহলে ইকুয়েশন কি হতো, x - 2 ডিভাইডেড বাই এটা কত 2 - 4 ইজ ইকুয়াল টু, ঠিক আছে, y - 1 ডিভাইডেড বাই y - 3, এই হতো না? জি স্যার। আচ্ছা, এখন দুইটারই কিন্তু আবার দেখো জেড আছে, কিন্তু এটা 5 এটা 6, তার মানে আরেকটা বেড়ে যাবে। আচ্ছা, এগুলো কোঅর্ডিনেটে করছো না? এটা তো খুব কমন জিনিস, অবশ্যই করার কথা। তোমার যদি বলে তিনটা বিন্দু দেওয়া আছে, এটা তোমার 3 ডাইমেনশনালে
তার ইকুয়েশন বের করো। 2 ডাইমেনশনাল তো সবাই পারি, 3 ডাইমেনশনাল ইকুয়েশন বের করো। এটা তো করছেন, এটা করছো কিনা, এটা ছিল আমার করছেন। কোঅর্ডিনেট জিওমেট্রিটা করছো কিনা, এটা মনে নাই, মানে করছো কিনা এটাই মনে নাই না, মানে নাকি করো নাই? স্যার লাইনের ইকুয়েশন স্যার বের করছি স্যার। হ্যাঁ করছো তো, জি স্যার। স্যার করেছি স্যার, মনে নেই স্যার। মানে এটা মনে হয় তোমরা ওই কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়েছো মনে হয় আরো 3-4 টাইমস্টার আগে নাকি? জি স্যার। হ্যাঁ, তো ওইটা তো মাত্র ইলেকট্রোম্যাগনেটিক্সেই লাগে, আর কোথাও লাগে না তো। তো তুমি যদি মনে করো যে তুমি তাড়াহুড়ো করে নিছো ওই সময়ে, কিন্তু এটা তার ইমিডিয়েট পরপরই ইলেকট্রোম্যাগনেটিক্স নাও নাই, এটা মানে পরিকল্পনা বশত হয় নাই আর কি। এগুলো স্টুডেন্টরা এটা করে অনেক সময়। ঠিক আছে, তাহলে এটা তো মানে এইবার মনে হয় এটা নাম্বার উঠানো সোজা হবে, তাহলে এটা নিয়ে ফেলি। ঠিক আছে, অথচ সিরিয়ালে এটা কিন্তু অনেক পরে ছিল। ঠিক আছে, তাহলে পোরিয়ার ল্যাপ্লাস একটু কঠিন লাগছে, ওইটা নিব না। তাহলে এই যে মানে কোঅর্ডিনেট জিওমেট্রি এটা দলে দলে নিব আর কি। হ্যাঁ, তার মানে এটা এখন অনলাইনে একটু সুবিধা টুবিধা যদি কিছু পাওয়া যায়, একটা নাম্বার উঠানো সোজা, তাহলে ওইটা 2 সেকশন মিলে 100 স্টুডেন্ট, অথচ ওইটা সিরিয়াল কিন্তু আরো 3-4 টাইমস্টার পরে, বা তারপরে টাইমস্টার মনে হয়, বা এরকম আর। ঠিক আছে, আর দেখা যাচ্ছে যে ওকে ফোরিয়ার ল্যাব তো এটা কঠিন, এটা বাদ থাকো। অথচ ওইটা না নিলে তুমি সিগন্যাল নিতে পারবা না, ডিএসপি করতে পারবা না, কমিউনিকেশন থিওরি নিতে পারবা না, কন্ট্রোল সিস্টেম নিতে পারবা না। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এটা মানে পরিকল্পনা নাই, কিছু নাই, অ্যাডভাইজারের কাছেও শোনে না, কোনো টিচারের কাছেও শোনে না। তো অনেকের কাছে স্ট্যান্ডার্ড হচ্ছে প্রফেশনাল স্টুডেন্ট, প্রফেশনাল স্টুডেন্ট 3.9 পয়েন্ট স্টুডেন্টকে পরামর্শ দেয় যে ওই সাবজেক্ট নেওয়া ঠিক হবে না, আমি পাস করতে পারি নাই। ঠিক আছে, তো সবাই বিভ্রান্ত হয় না, কেউ কেউ বিভ্রান্ত হয়ে যায় অনেক সময়, বলে আচ্ছা তাহলে মনে হয় সত্যি পাস করা যায় না। তো শুধু পাস নয়, তো এও তো পাই অনেকে, তাই না? তো এটা হলো যে মানে ট্রুলি যারা ভালো স্টুডেন্ট তাদের তো ভয় পাওয়া উচিত না। আর প্রফেশনাল স্টুডেন্টরা কিন্তু ভালো স্টুডেন্টদেরকে একদম মানে এখন খুব সেগে ধরে, যে আমি যে সেকশনে আজকে ওই সেকশনে থাকলে ভালো হয়, এটসেট্রা এটসেট্রা, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেকভাবে তারা ই করে আর কি। এবং একই গ্রুপে থাকলে অনেক সুবিধা নাকি পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু মেসেঞ্জার টেসেঞ্জার অনেক কিছু মানে সব আনএথিক্যাল সুবিধা আর কি। তো এই কারণে দেখা যাচ্ছে যে কোর্স নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে অনলাইন আসার পরে এটা একটু হয়ে গেছে আসলে, মানে অনেক এলোমেলো হয়ে গেছে, যেটা আগে হয়তো অফলাইন হলে নিত কিন্তু এখন নিচ্ছে না এরকম। তো এই বিভ্রান্তিতে পড়লে অসুবিধা হবে আর কি। আচ্ছা, থার্ড টার্মটা শুধু একটা বেড়ে যাবে, আর তো কোনো পার্থক্য নাই। যেমন আমি যদি শুধু 2-1 আর 4-3 দিয়ে লিখি তাহলে তো দেখতে এরকম, কিন্তু তৃতীয়টা ইউজ করি না এখন, এই যে 5 আর 6, তাহলে ওইটা এখন জেড দিয়ে লিখে দেবো। ঠিক আছে, তাহলে কি হবে, জেড মাইনাস 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 6। এবার ক্লিয়ার? মানে যদি 2 ডাইমেনশনাল হতো, দ্যাট ইজ শুধু 2-1 আর 4-3 যদি থাকতো, তাহলে প্রথম একটা সমানই যথেষ্ট ছিল, শুধু এক্স আর ওয়াই দিয়ে লিখতাম। আর এখন কিন্তু দুইটা সমান হবে, এই জন্য স্ট্রেট লাইনে দুইটার ইকুয়াল সাইন থাকে। তাহলে কিন্তু এক্স ওয়াই জেড এর মধ্যে একটা রিলেশন চলে আসছে। তাহলে কিন্তু এই যে রো এল কে 3 ভ্যারিয়েবল না দিয়ে মাত্র একটা ভ্যারিয়েবলে নিয়ে যাওয়া সোজা। তাহলে একটা কাজ করে পরের লাইনে আমি লিখি এটা, যে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এটা কত -2, এটা হচ্ছে ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই অ্যানাদার -2, আর এখানে হচ্ছে যে জেড মাইনাস 5 ডিভাইডেড বাই -1। তো এখানে আমি মাইনাস গুলো তুলে দিই, মানে পরের লাইনে করা যায় আসলে। এইটাই মাইনাসটা তুলে দিলাম, ওটা সম্ভব আসলে, বুঝতে পারছো আর কি, মাইনাস দিয়ে সবগুলো। আর সবগুলোকে একই ভেরিয়েবলে নেওয়ার জন্য আমি একটা টেকনিক খাটাই, সেটা হচ্ছে এইটা সমান ধরো টি ধরি, টি, তাহলে প্যারামেট্রিক ইকুয়েশনে চলে যাবে। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশনে গেলে এক্স এর মান হবে তোমার এখানে তো 2t + 2, 2 অপর পাশে নিচ্ছি আর এখানে 2 ডান সাইডে নিচ্ছি। আচ্ছা, ওয়াই এর মান হবে ঠিক আছে 2t + 1, আর জেড এর মান হবে ঠিক আছে t + 5। তাহলে এখন যদি দেখো সবকিছু টিতে নেওয়া সম্ভব এখন, এইটা হচ্ছে এই অঙ্কের মেন বৈশিষ্ট্য আর কি। যেমন রো এল কত টিতে যদি নেই, এটা 2x + 3y - 4z, তাহলে এটা কত হবে 2 * এই যে 2t + 2। হ্যাঁ বলো স্যার, z = -t + 5 হবে না? -t কেন? মাইনাস তো আমি তুলে দিলাম সব জায়গা থেকে। ওকে স্যার। হ্যাঁ মাইনাস তুলে দিছি। আচ্ছা, হেল্প মি, কত বলো? এই যে +3 * এখানে 2t + 1, আর এখানে হচ্ছে কত -4 * t + 5। এই টোটালটা হিসাব করে টি এর মাধ্যমে একটা মান আসবে, এই টোটালটা হিসাব করে। তাহলে কত টি বলো এটা?
মানে কতটি প্লাস কত এই জাতীয় কিছু হবে। হিসাব করো, সব ব্র্যাকেট ভেঙে দাও, ভেঙে দিয়ে বলো যে এটার মানে এটার রেজাল্টটা কি আসছে। ওকে, কত আসছে বলো। স্যার 40 হ্যাঁ, কত আসছে? স্যার 60 - 13। 60 - 13। ওকে, তো 60 - 13, তার মানে ভালো করে অঙ্কটা খেয়াল করো, ভালো করে খেয়াল করো অঙ্কটা। আমার কিন্তু মানে মান বসাতে হবে এই ইকুয়েশনে। তাহলে এই ইকুয়েশনের ভিতরে যা কিছু আছে, রোয়েল বলো ডিএল বলো, সব কিছুই যা কিছু আছে তার সব কিছুতেই কিন্তু টিতে নিতে হবে এখন। তাহলে রোয়েলকে অলরেডি নিয়ে ফেলছি, এই যে 60 - 3। তাহলে এখনো বাকি আছে ডিএল কেও নিতে হবে। ঠিক আছে, তাহলে ডিএল কে কিভাবে নেবো? ডিএল কে নিতে গেলে আমাকে ডিএল এর এক্সপ্রেশন লিখতে, ও জায়গাটা কিনা এটা, সরি সরি সরি, তাহলে এখানে তো কষ্ট করে ধরাইতে হইতো আর কি, এখানে দেখাই। আচ্ছা, আমরা তাহলে তোমার তোলার সময় ঠিক করো, আমি ইসে করি আর কি, বোর্ডে করি। হ্যাঁ, কি তোমার ছিল যে ইন্টিগ্রেশন অফ, এটা তোমার টোটাল চার্জটা হলো হচ্ছে integration of rho L dl. Okay, so already we have stated that rho L is nothing but 60 - 13 dl। বাকি কিন্তু আমাদের এটা ছিল হচ্ছে এরকম যে এটা ছিল 2,1,5 আর এটা ছিল 4,3,6। তাহলে rho L পেয়ে গেছি, dl পাইনি এখনো। তাহলে dl পাওয়ার জন্য এইখানে ছোট্ট একটা dl ধরছিলাম, এই যে এটা হলো dl। তাহলে dl পেতে গেলে আগে dl এর ভেক্টর এক্সপ্রেশন লেখো। মানে আমরা তো জানি ছোট্ট দৈর্ঘ্যকে এরকম বলা যায় যে এক্স ক্যাপ ডিএক্স প্লাস এটা কার্টেসিয়ানে, তাহলে ওয়াই ক্যাপ ডি ওয়াই প্লাস মনে করো জেড ক্যাপ ডি জেড। তাহলে শুধু ডিএল কত? ডিএল হচ্ছে রুট ওভার ডিএক্স হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ডি ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ডি জেড তার হোল স্কোয়ার। এখন এই জায়গাটাতে আমি ভ্যালু বসাবো। আবার মনে করো তোমরা এটা বের করছো, সেটা একবার বলো। এক্স হচ্ছে 2t + 2 ছিল, ওয়াই ছিল হচ্ছে 2t + 1 আর জেড ছিল হচ্ছে t + 5। তাহলে প্রথমটা থেকে তুমি পাচ্ছ dx = 2dt, দ্বিতীয়টা থেকে পাচ্ছ dy = এটাও 2dt, আর তৃতীয়টা থেকে পাচ্ছ dz = only dt। ঠিক আছে, এখন এই সবগুলো মান এখানে বসাই দাও। তাহলে রুট ওভার এখানে কি হবে? এখানে হচ্ছে যে 2dt হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে অ্যানাদার 2dt তার হোল স্কয়ার। ওকে, প্লাস এখানে কত যে অনলি dt তার হোল স্কয়ার। তোমার কয়টা আছে? 4 এর 4 এ 2 এর 2, এটা 4 4 8 এর 9, তার মানে এটা হয়ে যাবে 9 এর রুট করলে হবে 3, তাহলে 3dt। এইবার সব ডিতে গেছে। মজার অঙ্কটা কিন্তু, মানে প্রাইমারিলি ধরতে না পারলে কঠিন হবে। তাহলে এই জায়গাটাতে আমি এখন বসাই দেবো। রোয়েলটা কিন্তু টিতে আসছে, এটা অলরেডি তোমরাই বলেছো 60 - 13। তাহলে এখন আমি জাস্ট মানে ফর্মুলাটাতে আমি এখন বসাতে পারবো, সমস্যা নাই। তাহলে এখন ফাইনালি এই জায়গায় রেজাল্টটা বসাই। সাদাই গোছায় অঙ্কটা করবা, সরি এখানে জায়গা রাখি নাই আমি। যাই হোক, এটা কিউ = 2। তাহলে ইন্টিগ্রেশন প্রথমে রোয়েল বসাবো। তাহলে রোয়েল হচ্ছে 60 - 13, সব টিতে নিয়ে গেছে, এই জন্য কিন্তু রেজাল্টটা এরকম। আর ডিএল বসাবো হচ্ছে 3dt, তাহলে বসাই ইন্টু 3dt। টি এর দুইটা লিমিট, টি এর লিমিট কোথায় পাবো? টি এর লিমিট পাবো হচ্ছে তোমার বিন্দু গুলো কি কিছু, এগুলো কিন্তু এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান, এটাও তাই, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান। কিন্তু এখন তুমি এক্স এর মান যখন 2 তখন টি এর মান কত? সেটা হলো লোয়ার লিমিট। এক্স এর মান যখন 4 তখন টি এর মান কত? সেটা আপার লিমিট। তাহলে এক্স এর মান 2 যদি এখানে বসাই দিই, তাহলে টি এর মান মুখোমুখি হিসাব করো। এক্স এর মান 2 বসালে টি এর মান হয় 0, এটা লোয়ার লিমিট। ওকে, আর এক্স এর মান যদি 4 বসাই, তাহলে 4 - 2/2, তাহলে 1, টি এর মান 1, তাহলে এটা আপার লিমিট, বিকজ আমার টি এর লিমিট দরকার। এখন এটা হিসাব করো।
ওকে, একটু কঠিন আছে অঙ্কটা। তার মানে তোমার কিন্তু মেইনই হচ্ছে যে কিউ ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ রো এল ডিএল, কিন্তু তোমার এখানে রো এল ডিএল সবকিছুকে যে কোনো এক ভেরিয়েবলে না নিয়ে তুমি অঙ্ক করতে পারবে না। দ্যাট ইজ এখানে তো আমার তিনটা ভেরিয়েবল এক্স এক্স ওয়াই জেড তিনটাই উপস্থিত, তিনটাই যদি উপস্থিত থাকে তাহলে আমি ডিফারেন্সিয়েট করবো কার রেসপেক্টে বা ইন্টিগ্রেট করবো কার রেসপেক্টে। এই জন্য এটা বসাবো। এখন বসালে এরকম কিছু একটা মনে হয় -30, আমি আমার সামনে রেজাল্ট নাই, বাট মনে হচ্ছে -30 কুলম্ব আর কি। ঠিক আছে, এটা যা আসে ওইটাই আনসার। এনি প্রবলেম? দেখো ধরতে পারছো কিনা? স্যার লিমিটে y এর এক্সপ্রেশন একটু বের করেছে। কোনো অসুবিধা নাই, কারণ যেহেতু এটা স্ট্রেট লাইন, সাউন্ড অফ করলে ভালো হয়। দেখো তার ইকো আসছে। আচ্ছা, যেহেতু এটা স্ট্রেট লাইন সেহেতু তুমি এক্স এ বসালেও টি এর যে লিমিট পাবা, ওয়াই বসালেও টি এর একই লিমিট পাবা, জেড এ বসালেও টি এর একই লিমিট পাবা, বিকজ ইটস স্ট্রেট লাইন। ইয়েস, বুঝা গেছে? সুতরাং ডো নট হেজিটেট, যেটা সোজা লাগে ওটা দিয়ে বসাবা। যেমন আমি এক্স দিয়ে বসেছি আর কি। ওকে, এনি কোশ্চেন? এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে লিমিটটা এক্স এর এগুলো কোন কোন ইকুয়েশনে বসাচ্ছি? এই যে এক্স এর সাথে টি এর সম্পর্ক, এই যে আমি যেটা গোল করতেছি এখন, বুঝা গেছে? এটাই তো এক্স এর সাথে টি এর সম্পর্ক এখন যেটা লিখলাম। তাহলে তুমি এক্স এর শুরুর মান বসালে টি এর শুরুর মান পাবা। তাহলে এক্স এর শুরুর মান কত? 2, এই যে 2। তাহলে এক্স এর মান 2 বসালে টি এর মান হিসাব করে বের করো। তাহলে এক্স এর মান যদি 2 হয়, 2 ইকুয়াল টু 2t প্লাস 2, তার মানে ওইখান থেকে টি এর মান 0 হবে, তাহলে লোয়ার লিমিট 0। আচ্ছা, এক্স এর ফাইনাল ভ্যালু কত? ফাইনাল ভ্যালু তো 4, সুতরাং এখানে 4 বসাও। তাহলে 4 ইজ ইকুয়াল টু 2t প্লাস 2। তাহলে এখান থেকে টি এর মান কত? তুমি 2 অপর পাশে নিয়ে ভাগ করো। জি স্যার, তাহলে 1 আসবে। 1 আসবে, ঠিক আছে। তাহলে এটা এখন এই জন্য আপার লিমিট 1। ওকে স্যার, হিসাব করো, হিসাব করলে যা রেজাল্ট হবে দ্যাট উইল বি দ্য আনসার। ওকে, আচ্ছা এত সমস্যা নাই। আচ্ছা, তোমাদের কি একটু মানে বেশি লেন্দি মনে হচ্ছে? না হলে নেক্সট দিনে করি আমরা, যদি তোমাদের মনে হয়। আমার সমস্যা নাই কিন্তু, কারণ আমাদের আরো কিছু টার্গেট আছে যেটা আজকে না হলে নেক্সট ক্লাসে করবো আর কি, কিন্তু করতে হবে। নেক্সট ক্লাসে করলে ভালো আচ্ছা ঠিক আছে, মাথায় ঢুকবে না এখন। আচ্ছা, তোমাদের কিন্তু একটা জিনিস দেখো যে আমার স্টুডেন্ট আছে 66 জন, কিন্তু এখানে 29 জন দেখাচ্ছে। 29 জন মানে হলো যে প্রথমে ছিল 31, আর এখন মনে হয় 1-2 জন মানে চলে গেছে 29 জন আর কি। তো যেহেতু বলেছি যে এটা মানে মানে মার্ক নাই, এই জন্য এটা মানে স্টুডেন্টের এটা এই টিউটোরিয়াল ক্লাস করার প্রতি কোনো আগ্রহ দেখা যাচ্ছে না আর কি। তো পরে ওই যে অন্যের খাতা ধরে টানাটানি করবে, ঠিক আছে? মানে হলো যে পরে হয় ভিডিও থেকেও লিখবে না এরা কি করবে জানো? তো তোমরা এই যে লেখে টেকে রেডি করবা, তখন ওইটা রিকোয়েস্ট করবে, অনেকে জোরও করে, রিকোয়েস্ট না, ঠিক আছে? এই যে মানে যেটা লেখা হয়েছে ওইটা আমাকে একটু মেইল করে দিতে হবে। তখন ওইটা দেখে দেখে তাড়াহুড়ো করে ওরা তুলে জমা দিবে। 5 মার্কসটাই বেশি জরুরি আর কি। মানে এটা মানে আসল মার্কস হয়তো পরীক্ষায় ওরকম না পাইলে এই 5 মার্কের জন্য দেখা যাবে অনেকেই করে যে একটি হয়তো ক্লাস ওয়ার্ক বা এই জাতীয় কোনো কাজ দিলে এটা জমা দেয়, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষায় ওই অঙ্কটা দিলে পারে না, বুঝে করে না, এই জন্য আর কি। স্যার হ্যাঁ, কোশ্চেন? স্যার আমাদের আমরা যেমন ক্লাস ওয়ার্কটা হচ্ছে এক একটা দিনের পিডিএফ করছি, আমরা কি টিউটোরিয়ালেরও জন্য একটা পিডিএফ করব? ওটা কিন্তু বলা হয়েছিল, ওটা আলাদা আছে, ঠিক আছে? অর্থাৎ দুইটাই করতে হবে। ক্লাসে যেমন মানে ক্লাস ভিডিও থেকে ক্লাস নোট তৈরি করা এবং টিউটোরিয়াল থেকে ক্লাস নোট তৈরি করা। স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন? আর কোনো কোশ্চেন? স্যার নেক্সট সিটির আগে কি আমরা আর কোনো পাচ্ছি এরকম টিউটোরিয়াল ক্লাস? তুমি দেখো যে পরের সপ্তাহ, আজকে হলো 16 আর 7 কত 23, ঠিক আছে? হ্যাঁ, 23 তারিখের আগে তোমার ডেটে মেলে কিনা এটা হলো কথা। না স্যার, মানে নেক্সট সানডে হলো আমাদের লেসন 9। তাহলে যে ধরনের জিনিস ক্লাসে করা হয়েছে ওই ফর্মুলাগুলো ভালো করে করো। জি স্যার। আর স্যার মানে সিলেবাস হলো স্যার আজকে পর্যন্ত, তাই তো? না, তোমার ওই যে কুলম্বস ল পর্যন্ত থাকবে, কুলম্বস ল যেটা আজকে ক্লাসে করেছি আর কি। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আর যদি ওরকম সময় পাওয়া যায় আমি না হয় মাঝে আরেকদিন দিব, আমার সমস্যা নাই, ঠিক আছে? শুধু যে তোমার সোমবারই করতে হবে ক্লাস এমন না আর কি। যদি কারো মনে হয় যে তোমরা মনে করে আরেকটা ক্লাস মাঝে কোনো দিনে করবা, ছুটির দিনে হলেও সমস্যা নাই,
কিন্তু আচ্ছা জেনারেলি ভিসি স্যার নিষেধ করে যে মানে ওই উইকেন্ডে কোনো এক্সট্রা কোনো ক্লাস দেওয়া আর কি। এটা মানে মানে পজিটিভলি স্যার বলছেন যে স্টুডেন্টের উপর বার্ডেন হয়ে যায়, টিচার যাতে ওই মানে বৃহস্পতি শুক্র এই 2 দিন যেন কোনো এক্সট্রা ক্লাস পরীক্ষা বা অনেকে পরীক্ষা মনে হয় সন্ধ্যার পরে নাই, তো এই কাজগুলো যেন না করে আর কি। এটা ভিসি স্যার একটু নিষেধ করছেন আর কি, এবং আমি এটা এগ্রি করি। হ্যাঁ, তো এই জন্য কিন্তু আমরা এই যে সোমবারে রাখছি, এটা বৃহস্পতিবারে দিলে আরো ভালো হইতো, কারণ উইকেন্ডে একদম সুস্থভাবে করা যেত, পুরো ওই ক্লাস করে করা যেত আর কি। বাট আমার মনে হয় যে স্যারের কথাই ঠিক আছে। হ্যাঁ, তো তোমার ওই উইকেন্ডে কোনো এক্সট্রা ক্লাস বা পরীক্ষা টরীক্ষা এগুলো দেওয়া ঠিক না। ওকে, তো যাক আমরা মানে চেষ্টা করবো। আচ্ছা, তোমরা এখানে 29 জন একটা স্টুডেন্টের টিউটোরিয়াল ক্লাস করছে না, মানে যেহেতু বলছি যে এটা মানে কোনো মার্ক এইভাবে মানে অ্যাটেন্ডেন্স নিচ্ছে না, এই জন্য করছে না আর কি। তোমাকে 1 মিনিট সময় দেবো, এই 1 মিনিটের মধ্যে চ্যাট বক্সে আইডি লেখো দেখি। তোমাদের এই ফার্স্ট ক্লাস টেস্টে না মার্ক বোনাস দিয়ে দেবো কিছু। কুইক, খুব তাড়াতাড়ি এখানে চ্যাট বক্সে তোমাদের আইডি গুলো লেখো। ওকে, চ্যাট বক্সে আইডি গুলো লেখো, এই 29 জন যারা আছে আর কি। স্যার চ্যাট বক্স তো পাচ্ছি। শুধু বের করো, আছে ডান পাশে উপরে ওই যে চ্যাট লেখা আছে, দেখো পাইছো? জি স্যার, দিছি স্যার। হ্যাঁ, সবগুলো লেখো ক্লাস শেষ এখন। সবগুলো এই যে চ্যাট বক্সে যাদের আইডি লেখার কথা লেখো আর কি। সবাই লেখা হয়েছে? স্যার চ্যাট বক্সে তো পাচ্ছি না। না বলে তুমি এটা তোমার হবে না আসলে। আচ্ছা, বাকিদের সবাই লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে জি স্যার, লেখা হয়েছে স্যার। আচ্ছা, ফার্স্ট ক্লাস সিস্টেম মার্ক বাড়াই দিব ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে বলা হয়েছে ক্লাস করতে, তুমি 50% স্টুডেন্টও না থাকলে আমি এত কষ্ট করতেছি কেন? এটাকে ইউনিভার্সিটি বলছে যে এই মানে এখানে একটা অনেক সময় নিয়ে আবার এটা আলাদা কিছু অঙ্ক করায় দাও, এটা তো বলে নাই। কিন্তু আমি এটা করতেছি, তোমরা হেল্প করতেছো না, তাহলে কেমন হবে? 50%-এরও কম স্টুডেন্ট যদি ক্লাস করে, তাহলে আমি এটা নিচ্ছি কেন শুধু শুধু? এটা তো যখন অফ লাইনে অর্থাৎ ক্যাম্পাসে যখন ক্লাস করি তখন তো এটা না হয় না। সুযোগ পাচ্ছে এই জন্য তোমাদেরকে যাতে একটু শিখো, এই জন্য এক্সট্রা করা হচ্ছে। তা আমি তো উপস্থিতি দেখে হতাশ। আচ্ছা, তো রেগুলার ক্লাস করলে এখানেও কিছু বোনাস মার্ক থাকবে। আর আরেকটা নিয়ে সেটা ক্লাসও বলে দিব আমি, সেটা 6 নম্বর টেস্টটা এই মানে টিউটোরিয়াল ক্লাসে নেব, কোন এক টিউটোরিয়াল ক্লাসে নিয়ে নেব। ঠিক আছে, আমরা তো একটা আর কি, এটা না করলে স্টুডেন্টরা এটাতে আগ্রহী হচ্ছে না, এবং অনেকে আছে যে একেবারে বিনা পরিশ্রমে কিছু ফল পাইতে আর কি। আর দেখবা যে ওই মানে ভালো স্টুডেন্টদেরকে একটু জ্বালাতন বেশি করবে। ঠিক আছে, পরে তোমাদের থেকে হয়তো মানে খাতা টানাটানি করবে, লেখার থেকে ভিডিও থেকে তুলবে না আর কি। তো চেষ্টা করবে যারা সিনসিয়ার না তাদেরকে হেল্প যত কম করা যায়, কারণ তোমার শেষে দেখা যাবে তোমার ওইবারে ভাগ বসাচ্ছে। তো এটা তো হওয়া উচিত না, যে মানে যার পাওয়ার কথা সেই জন্য পাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে যারা মানে যে লিখছো এখানে, তো তাদের মার্ক বাড়াই দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আর একটু বাড়ানো উচিত ছিল, তাহলে কিন্তু যেহেতু অনেক একসাথে অনেক হয়ে যাচ্ছে তো দরকার নেই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম।